নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আপনারা শুনছেন শঙ্করের সম্রাট ও সুন্দরী উপন্যাসখানির ৩য় পর্ব। মধুমালতি ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি কেমন জেগে আছি। অথচ কয়েক বছর আগে এই রাত্রে নারীদেহ মত্ত আমি কি মালতীকে ঘুমোতে দিয়েছিলাম? বীরেশ্বর রক্ষিত এখন নিজের সঙ্গেই কথা বলছেন। কয়েকটা নাটকীয় দৃশ্য পর পর দেখতে পাচ্ছেন বীরেশ্বর রক্ষিত। অভাগারা নাকের বদলে নরুন পায়, আর ভাগ্যবান বীরেশ্বর নরুনের বদলে একটা নাক পায়, বলেছিলেন নেদু মল্লিক। মনের মানুষ পেলে সেই সঙ্গে একটা নতুন বিজনেস। নেদু মল্লিকের পরবর্তী মন্তব্য। নেদুর আর এক মন্তব্যে বীরেশ্বর মনে মনে খাপ্পা হয়ে উঠেছিলেন। নেদু বলেছিলেন, নিজস্ব সংবাদদাতা, শেয়ার মার্কেট, সিমেন্ট, রিয়েল স্টেট এসব ব্যবসায় অনেকেই 2 পয়সা কামিয়েছে, বুঝলে বীরেশ্বর। কিন্তু পঞ্চম অঙ্কের এই বিজনেসে লোকে টাকা ওড়াতে আসে। অধর চ্যাটুর্জি সেখানে বসেছিল, মাথা চুলকে বেচারা জিজ্ঞেস করে ফেলেছিল, আপনি স্যার রিপোর্টারি লাইনেও ছিলেন নাকি? বীরেশ্বর প্রচণ্ড এক ধমকে অধরকে বুঝিয়ে দিয়েছিলেন, দিনকাল পাল্টেছে। অধর চ্যাটুর্জিকে যে কারণে তৈলায়িত করা হয়েছিল সে কাজ ফুরিয়েছে। এখন বীরেশ্বর রক্ষিত কোহিনূর থিয়েটারের হর্তা কর্তা বিধাতা। নতুন মালিকের মেজাজ বুঝে সুঝে অধর চ্যাটুর্জিকে কথা বলতে হবে। নাট্যকার অধর চ্যাটুর্জি গরিব হলেও চিরকাল অভিনেতা, অভিনেত্রী ও মালিকদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে এসেছে। এই ধরনের অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। প্রথমে একবার জ্বলে উঠবার ইচ্ছে হচ্ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি এবং পেটের কথা ভেবে অধর চুপ করে গেল। নেদু মল্লিক এসব লক্ষ্য করলেন না। ফিসফিস করে বীরেশ্বরকে বললেন, মহিলা মৃগয়ায় বেরিয়েও যদি তুমি 2 পয়সা কামাতে পারো বীরেশ্বর, তাহলে ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল হিস্ট্রিতে তোমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। নাট্যকার অধর চ্যাটুর্জি এখন বীরেশ্বরের কথায় উঠছে বসছে, না উঠে উপায় কি? 6-7টে ছেলে পুলে স্যার। অধর কাঁদো কাঁদো অবস্থায় বীরেশ্বরের কাছে নিবেদন করেছিল, আমার নাট্যকারটির সৃজনী প্রতিভা নিজের বাড়ির মধ্যেই বেশি পরিস্ফুট দেখতে পাচ্ছি। বীরেশ্বর নেদুর কাছে একবার মন্তব্য করেছিলেন। অধর, বীরেশ্বর ডাক দিয়েছিলেন, তুমি তো এই নাট্যজগতে হিস্ট্রি জিওগ্রাফি সব জানো, বলো তো এ লাইনে সব মালিকই কি লোকসান খেয়েছে? মোটেই না স্যার, প্রতিবাদ করল অধর চ্যাটুর্জি। বাবু প্রতাপচাঁদ জহুরির কথা ধরুন। ন্যাশনাল থিয়েটার নিলামে ওঠায় মারোয়ারি প্রতাপচাঁদ সেই থিয়েটার কিনে নিয়েছিলেন। বেশ 2 পয়সা কামিয়েছেন। বিজনেস করতে জানতেন ভদ্রলোক, কিন্তু আর্টিস্টদের টাকা দিতে চাইতেন না তেমন। শেষকালে ওই বিনোদিনী সিকলি পে নিয়ে গণ্ডগোল হলো। অসুস্থ হয়ে বিনোদিনী সামান্য কিছুদিন পশ্চিমে গিয়েছিল। কর্তা বললেন মাইনে দেব না। তখন গিরিশবাবু থেকে আরম্ভ করে সবাই একসঙ্গে প্রতাপচাঁদ জহুরি থিয়েটার থেকে বেরিয়ে গেলেন। ন্যাশনাল থিয়েটারটা যেন কোথায় ছিল? ওই এখন যেখানে মিনেরভা থিয়েটার, ঠিক সেই জায়গায়। মনমোহন পাড়ে মশাইও এই থিয়েটার লাইনে অনেক টাকা কামিয়েছিলেন স্যার। অধর চ্যাটুর্জি আরও কয়েকটা নাম মনে করবার চেষ্টা করছিল, কিন্তু বীরেশ্বর তাকে তখনকার মতো বিদায় দিলেন। বীরেশ্বর এবার নেদোকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, আমার সঙ্গে একটা বাজি লড়বে নাকি? এই থিয়েটার থেকে আমি শুধু বস্তা বস্তা টাকা কামাবো না, আরও অনেক কিছু করব, বুঝেছ? আমার বিজনেস বুদ্ধিতে বলছি, একদল বেটা ছেলে আর মেয়ে মানুষ মুখে চুনকালি মেখে কাঠের স্টেজের ওপর দাঁড়িয়ে বকাবকি, কাঁদাকাঁদি, হাসাহাসি করবে। এতে লোকসানের চান্সটা কোথায়? বাহ, বেশ বলেছ বীরেশ্বর, নেদু মল্লিক তারিফ করেছিলেন। বীরেশ্বর তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন, আর রং মেখে সংসাজের নামই তো থিয়েটার।
ভাগ্যে অধর চাটুর্যে এই কথাটা শুনতে পায়নি, তাহলে বেচারা হয়তো ওইখানেই ভিড়মি খেত। হরেন নিয়োগীকে বিদায় করে কোহিনূরের নতুন গদিতে বসবার পরেই বীরেশ্বরের পুরনো কর্মচারীদের ঠিকুজি কোষ্ঠী এক নজরে দেখতে চেয়েছিলেন। নিজের মনস্কামনা পূরণের জন্য বীরেশ্বর দুটো লোককে নির্বাচন করেছেন, নরহরি ব্যানার্জি এবং অধর চাটুর্যে। নরহরি 3 পুরুষ এই থিয়েটার লাইনে। অধর চাটুর্যের বাবা সারা জীবন রঙ্গমঞ্চের সঙ্গে জড়িত থেকে এই থিয়েটার স্টেজেই মারা গিয়েছিলেন। সে এক নাটকীয় যবনিকাপাত, থিয়েটার প্রম্পটারের যোগ্য মৃত্যু। সে গল্প অধরের মুখে এই থিয়েটারের অনেকেই শুনেছে। অধর বলেছিল, তারিখটা আমার মনে গেঁথে আছে, 13ই পৌষ 1316 শনিবার। বিডেন স্ট্রিটের কোহিনূর থিয়েটারে হরিপদ মুখোপাধ্যায়ের নতুন নাটক রানী দুর্গাবতীর প্রথম অভিনয় রজনী। হলে অনেক লোক। মালিক শিশির কুমার রায় নিজে ব্যস্ত হয়ে ছোটাছুটি করছেন। ছোকরা নাট্যকার হরিপদ নিজে 2বার স্টেজের ভিতর ঘুরে গেলেন এবং আমার বাবার সঙ্গে কথা বললেন। একটু থেমে অধর আবার বলে, এই হরিপদ মুখুজ্জিকে জানো তো? এখনকার লেখক শঙ্করের বাবা। যা হোক, রানী দুর্গাবতী নাটকে 4র্থ অঙ্ক 5ম দৃশ্যে অধর চাটুর্যের বাবা গড়মণ্ডলেশ্বরী দুর্গাবতীর পার্ট প্রম্পট করছেন। মালবাধিপতি রাজা বাহাদুরকে দুর্গাবতী বলছেন, বহুদিন ব্যাপিনী কালনিদ্রা এক দিনের চেষ্টায় ভঙ্গ হবে না বাহাদুর। অনন্ত কার্যক্ষেত্রে সম্মুখে বিস্তীর্ণ। আমাদের কার্য সুখ্যাতির জন্য নয়, ইতিহাসে স্থান লাভের জন্য নয়, আমাদের কার্য দেশের জন্য, আমাদের কার্য কর্তব্যের জন্য। বলতে বলতে অসহ্য যন্ত্রণায় বাবা বুক চেপে ধরলেন এবং ওইখানেই তার পতন ও মৃত্যু। প্রথম রজনীর অভিনয় বন্ধ রাখা যায় না। দর্শকরা কেউ কিছুই জানতে পারল না। অভিনয় চলতে লাগলো। বাবার দেহটা ওরা আমাদের বাড়ি পৌঁছে দিল। নরহরি ও অধরের কথাবার্তা হাবভাব থেকে বীরেশ্বরের এক এক সময় মনে হয় এদের দুজনের জন্ম এই স্টেজের সাজঘরে। নাটক ও রঙ্গমঞ্চ ছাড়া এরা আর কিছুই জানে না। অধরকে এ বিষয়ে কিছু বলবার উপায় নেই। অধর সঙ্গে সঙ্গে কোটেশন দেয়। স্যার, গিরিশ ঘোষ বলেছিলেন সংসার বৃহৎ রঙ্গালয়, নাট্য রঙ্গালয় তারই ক্ষুদ্র অনুকৃতি। থিয়েটারের নতুন ব্যবসায় এই নরহরি এবং অধরকে ঠিকমতো কাজে লাগাবেন মন স্থির করেছিলেন বীরেশ্বর, কিন্তু তাদের ব্যাপারটা বুঝতে দেননি। নতুন মালিকানায় নিজেদের চাকরি থাকবে কি থাকবে না এই দোলায় ওরা দুজনেই একটু দুলুক। থিয়েটারের নাম কি হবে এ নিয়েও কথা উঠেছিল। নরহরি ব্যানার্জি গদগদ হয়ে বলেছিল, স্যার, নাম রাখুন বীরেশ্বর থিয়েটার। নিজের নামে কেউ থিয়েটারের নাম রাখে নাকি? বীরেশ্বর জানতে চেয়েছিলেন। নরহরি বলেছিল, কেন রাখবে না স্যার? মনমোহন পাড়ে তো পুরনো কোহিনূর কিনে নিয়ে নিজের নামেই রেখেছিলেন মনমোহন থিয়েটার। বীরেশ্বরের চোখের সামনে তখন মধুমালতীর মিষ্টি মুখটা ভাসছে। ম দিয়ে কিছু নামকরণ করা যায় না? অধরের মতামত জানতে চেয়েছিলেন বীরেশ্বর। অধর আন্দাজে ঢিল ছুঁড়েছিল, খুব সুন্দর নাম হতে পারে, একেবারে নতুন ধরনের নাম, মালতী মঞ্চ। বীরেশ্বর আবার ছুটেছিলেন কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে, কিন্তু তার আগেই অধর দেখা করেছিল মধুমালতীর সঙ্গে। তার 2টি হাত ধরে অধর বলেছিল, থিয়েটারে কটা ফ্যামিলিকে বাঁচাবার জন্য তুই যা করেছিস তা কোনো দিন শোধ হবে না। এমনই নোংরা ঘটনা যে ঢাক বাজিয়ে লোককে বলাও যায় না মধু। ভবিষ্যতের মানুষ এত বড় আত্মত্যাগের কথা জানতেও পারবে না। একটু থেমে অধর বলেছিল, মধু, তুই আপত্তি করিস না। কর্তা যদি থিয়েটারের নাম পাল্টানোর কথা তোলেন তুই রাজি হয়ে যাস। রঙ্গমঞ্চের ইতিহাসে তোর নাম অমর হয়ে থাকবে মধু।
মধুমালতী উৎসাহ বোধ করেনি, বিষণ্ণ মুখে প্রশ্ন করেছিল, অধরদা, অভিনেত্রী হিসেবেই যদি বেঁচে থাকতে না পারলাম, তাহলে শুধু থিয়েটারের সাইনবোর্ডে টিকে থেকে কী লাভ অধরদা? অধরদা উৎসাহ দিয়েছিলেন, নাম তো করেছিস, দেখবি এবার আরও খ্যাতি বাড়বে, শুধু তোকে ভেবেই একটা নাটক খাড়া করবো এবার। নরহরি কোথা থেকে খবর পেয়ে চিন্তিত মুখে অধরকে জিজ্ঞেস করেছিল, মেয়ে মানুষের নামে থিয়েটার চলবে অধরদা? এ ব্যাপারে তার মনে যথেষ্ট সন্দেহ আছে। ভানুমিত্তির বলতেন, মেয়ে মানুষ ছাড়া থিয়েটার চলে না সত্যি কথা, কিন্তু মেয়ে মানুষকে তুমি মাথায় তুলেছ কি মরেছ? তুই থাম, নরহরিকে জোর বকুনি লাগিয়েছিল অধর চাটুর্যে। তার চোখ দুটো তখন রাগে আগুনের মতো জ্বলছে। অধর বলল, অনাথা অসহায় মেয়ে মানুষের চোখের জল পড়েছিল বলেই তো এ লাইনে এত কষ্ট রে। প্রবঞ্চনার সেই আদিম অভিশাপ থেকে কোনো দিন কি কলকাতার থিয়েটার পাড়ার পুরুষ মানুষদের মুক্তি হবে? তুই কি বিনোদিনীর ব্যাপারটা ভুলে গেলি নরহরি? তোমার নামে বি থিয়েটার হবে এই মিথ্যে প্রলোভন দেখিয়ে মেয়েটাকে বলা হলো, তুই নিজেকে বেচে থিয়েটার তৈরির টাকা তোল। সরল মনে সবাইকে বিশ্বাস করে বিনোদিনী দাসী মেয়েটা নরকে ঝাঁপ দিল, অথচ তাকে নতুন থিয়েটারের ভাগ দেওয়া হলো না, তার নামও মুছে ফেলা হলো। নতুন থিয়েটারে নতুন নাম দেওয়া হলো, স্টার থিয়েটার। সব কিছু জেনে শুনেও যারা এই কাণ্ডটা করলেন তারা তো এই নাট্য জগতেরই কেষ্টবিষ্টু রে। এর মধ্যে খোদ গিরিশবাবুও ছিলেন জানিস নরহরি। কবে কারা কোন মেয়ে সর্বনাশ করেছে তা নিয়ে নরহরির মাথা ব্যথা নেই। সর্বনাশে পড়বার জন্যই তো মেয়ে মানুষরা এই লাইনে আসে। কবিকার কোন এক বিনোদিনীর জন্যে অধরের চোখ দিয়ে কেন জল গড়াচ্ছে তাও নরহরি ব্যানার্জি বুঝতে পারে না। ভারমিত্তির বলতেন, ভগবান যে কাজের জন্যে যাকে সৃষ্টি করেছেন, ঠকবার জন্যে, কপাল পোড়াবার জন্যে, বড়লোক পুরুষ মানুষের লালসার আগুনে জ্বলে পুড়ে মরবার জন্যেই তো মেয়ে মানুষের সৃষ্টি। নরহরির সাহস হলো না ভাঁড়ু মিত্তিরের এই প্রবচন অধরকে শুনিয়ে দেয়। যার আগেই লোক এখনই হয়তো গালে ঠাস করে এক চর বসিয়ে দেবে। ভেবে চিনতে নরহরি বলল, তা নামের ব্যাপারে যা ভালো মনে হয় তাই করুন। বীরেশ্বর রক্ষিত কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটের এই ঘরেই প্রেয়সীর কাছে প্রস্তাব করেছিলেন, থিয়েটারের নাম রাখব মালতী মঞ্চ। কেমন হবে মধু? কৃতজ্ঞ চিত্তে মধুমালতী বলেছিল, আপনাকে অশেষ ধন্যবাদ বীরেশ্বরবাবু, কিন্তু এখনই আমার নাম জড়ালে আপনার বদনাম হবে, থিয়েটারের জনপ্রিয়তা কমে যেতে পারে। বেশ, তুমি যখন বলছো এখন নাম পাল্টাবো না, কিন্তু সে কিছুদিনের জন্যে। কোহিনূর নিজের পায়ে দাঁড়ানো মাত্রই আমি নিজের মতো চলব, তখন কিন্তু তোমার কোনো কথা শুনবো না মধু। কোহিনূরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নানা বুদ্ধি খেলেছিলেন বীরেশ্বর রক্ষিত। পুরনো প্রত্যেক কর্মীকে ছাঁটাই করে 1 মাস পরে নতুন নিয়োগপত্র পাঠিয়েছিলেন। সেই সময় নিজের ওকালতি প্রতিভা খাটিয়েছিলেন বীরেশ্বর। প্রত্যেক কর্মচারীকে একখানা পদত্যাগপত্রেও আগাম সই করতে হয়েছিল। নেদো মল্লিক বলেছিলেন, ব্রাদার, তোমার নামে বাজারে গুজব রটছে, রক্ষিতার মান রাখবার জন্যেই তুমি নাকি নাটক লাইনে এসেছ। বীরেশ্বর আবার দাঁতে দাঁত চেপেছিলেন। এইরকম হিংসুটে নিচু মনের লাইন দুনিয়ায় নেই। কোন কোন থিয়েটারের দল ইচ্ছে করে এইসব গুজব ছড়াচ্ছে তা বীরেশ্বর লিখে দিতে পারেন। কিন্তু দাঁড়াও, তোমরা ঘুঘু দেখেছ, বীরেশ্বর রক্ষিতকে এখনো দেখনি তো? তোমাদের ব্যবসার বাড়া ভাতে ছাই না দিতে পারলে পৈতৃক নাম পাল্টে ফেলব। বীরেশ্বর এবার নরহরিকে ডেকে পাঠালেন। নরহরি, পাবলিসিটির কিছু বোঝো? নরহরি মাথা চুলকে বলল, ওই কাজটাই তো গত 17 বছর ধরে করে আসছি স্যার। কজন মালিককে দেউলিয়া করেছ এই সময়ের মধ্যে? বীরেশ্বর গম্ভীরভাবে জিজ্ঞেস করেছিলেন।
এবারে ভয় পেয়ে গেল নরহরি। মালিকের করুণা উদ্রেকের জন্য বিনয়ে বিগলিত হয়ে স্বীকার করল, 3 জনকে স্যার, চিন্তামণি শ্রীমানি, অভিনেতা কিশোর লাহিড়ী আর হরেন নিয়োগী। শ্রীমানি মশাই গেলেন মদের নেশায়। প্রত্যেক দিন সন্ধেবেলায় বন্ধুদের জন্য 5 বোতল স্কচ লাগতো। বক্স অফিস থেকে সেই টাকা নেওয়া হতো। তারপর বন্ধুবান্ধবদের নজর পড়ল অ্যাক্ট্রেসদের ওপর। তাদের ধারণা হলো ফ্রি পাসের মতো ওসব জিনিস ফ্রিতেই পাওয়া যায়। থিয়েটারে সবাই বিগড়ে গেল। চিন্তামণি শ্রীমানি তখন কিশোর লাহিড়ীকে থিয়েটারে ভার দিয়ে কেটে পড়লেন। অত বড় অভিনেতা হয়েও কিশোর লাহিড়ীর বিষয়বুদ্ধি ছিল 5 বছরের ছেলের মতো। সন্ধে হলেই মদের বোতলটি দরকার। আচমকা এসে যখন তখন বুকিং অফিস থেকে খামচা মেরে টাকা তুলে নিয়ে যেতেন, কোনো হিসেব রাখতেন না। কিন্তু নিজের নামের ব্যাপারে খুবই সাবধানী ছিলেন লাহিড়ী মশাই। এমনভাবে নাটক তৈরি করবেন যে কিশোর লাহিড়ী ছাড়া আর কেউ অভিনয় প্রতিভা দেখাবার সুযোগ পাবেই না। ওকেও চলে যেতে হলো। আর হরেনবাবু, তিনি তো গেলেন আদর্শের জন্য। দেশের এবং জাতের উন্নতি করতে গিয়ে নিজের ব্যবসা নিজেই ডকে তুললেন। বীরেশ্বর গম্ভীরভাবে বললেন, শোনো নরহরি, প্রচারের ব্যবস্থা করো। পাবলিককে, গভর্নমেন্টকে এবং পাড়ার ছেলেদের বোঝাও হরেন নিয়োগীর থেকেও আমার আদর্শ অনেক বড়। আমি বাংলা নাট্যমঞ্চের মরাগাঙে নতুন প্রাণের বন্যা আনতে চাই। যে আদর্শের জীবন তুচ্ছ জ্ঞান করে একদিন বিপ্লবী গণেশ মিত্রের সঙ্গে আমি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই একই উদ্দেশ্যে আমি কোহিনূর থিয়েটারের দায়িত্বভার গ্রহণ করেছি। আমার প্রথম পরিকল্পনা বিনোদিনী সেবা কেন্দ্র। দুস্থ নটীদের সাহায্য এবং ভবিষ্যতের নটীদের সুশিক্ষার জন্য আমি বড় বড় অধ্যাপকদের ডাকব। আমাদের কোহিনূর শুধু থিয়েটার থাকবে না, এটা হবে একটা সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র। আর সেই সঙ্গে শুরু হবে পরমহংস নাট্য গ্রন্থাগার। নেদু মল্লিক খবর পেয়ে মন্তব্য করলেন, তোমার মাথাতেও আদর্শের পোকা ঢুকলো। দেখো শরীর খারাপ আবার না করে বাপু। বীরেশ্বর জানিয়ে দিলেন, এখনই হয়েছে কি নেদোদা, টিকিটের দাম অনুযায়ী কোহিনূর হলকে ভাগ করব। গোলাপ সুন্দরী ব্লক, তারা সুন্দরী ব্লক, 3 ব্লক, সরজু ব্লক। সমস্ত কলকাতা শহরে হইচই পড়ে গেল। দেশের বড় বড় নেতারা প্রথম দিনের মিটিংয়ে এসে বীরেশ্বর রক্ষিতের এই বৈপ্লবিক প্রচেষ্টাকে স্বাগত জানালেন। পাড়ার যুবনেতারাও স্বীকার করলেন, আমাদের প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল, এখন আমরা সানন্দে নবপর্যায়ের কোহিনূরকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। নেদু মল্লিক ধুতি চাদর পরে ছড়ি হাতে সভায় এসেছিলেন। সন্ধেবেলা বাড়ি ফেরবার পথে তিনি বীরেশ্বরকে অভিনন্দন জানালেন। দাবার চাল চমৎকার চেলেছ ব্রাদার। তোমার এইটুকু মাথায় যে এত বুদ্ধি আছে তা সার্পেন্টাইন লেনে সেই চায়ের দোকানে প্রথম দেখে বুঝতেই পারিনি হে। ঠোঁট উল্টে মুচকি হেসে বীরেশ্বর বললেন, এখন তো সবে শুরু। এরপর অধরকে ডেকে পাঠিয়েছিলেন বীরেশ্বর। তখন রাত প্রায় 10টা। ঘুমে অধরের হাই উঠছিল। বীরেশ্বর গম্ভীরভাবে বললেন, অধর, তোমার নতুন নাটকের কি হলো? আরও সপ্তাহ 3 সময় চেয়েছিল অধর। বীরেশ্বর গম্ভীরভাবে প্রশ্ন করলেন, এত সময় কেন? ভালো জিনিসের জন্য একটু মাথা ঘামাতে হয় স্যার, দুঃখের সঙ্গে অধর বলল। মধুমালতীকে পকেটস্থ করবার আগে যে বীরেশ্বর তার সঙ্গে কথা কইতেন আর এই মালিক বীরেশ্বর এক নয়। চাঁচা ছোলা কায়দায় কাজের কথা তুললেন বীরেশ্বর। অধর, আমি নরহরির মুখে শুনলাম গিরিশ ঘোষ 5-6 দিনে একখানা নাটক নামিয়ে ফেলতেন। আমাকে বোকা বানাতে পারবে না অধর। ভালো হবার হলে এক রাতেও হয়। মানময়ী গার্লস স্কুল নাটকটা তো মৈত্রমশাই 1 রাতে লিখেছিলেন। বীরেশ্বরের এই মূর্তি দেখে চমকে উঠেছিল অধর। নেহাত বাড়িতে অনেকগুলো পেট রয়েছে, তাই এসব অপমান অধরকে হজম করতে হলো। কী ধরনের নাটক চাই?
অধর জিজ্ঞেস করেছিল, যে নাটক পাবলিককে টানবে অধর, গাঁটের পয়সা খরচ করে যে নাটক দেখবার জন্যে সব বয়সের বেটা ছেলে এবং মেয়ে মানুষের মন উসখুস করবে। বীরেশ্বরের কণ্ঠে তীব্র ব্যঙ্গ ঝরে পড়ল। দোপুরুষ থিয়েটারে থেকেও নাটকের গোড়ার কথাটুকু শেখনি অধর? অধরকে 10 দিন সময় দিয়েছিলেন বীরেশ্বর। এরই মধ্যে নরহরিকে রাত্রে ডেকে পাঠাতেন বীরেশ্বর। নানা গল্পের মধ্যে থিয়েটারে ইতিহাসটা জেনে নেবার চেষ্টা করতেন বীরেশ্বর। নরহরি বলেছিল, রাশিয়ান লেবেডভ সাহেবের থিয়েটারে প্রথম বাংলা নাটকের জন্ম 1795 সালে 25 নম্বর ডুমতলায়। ডুমতলা আবার কোথায়? বীরেশ্বর জিজ্ঞেস করেছিলেন। এখন যাকে এজরা স্ট্রিট বলে স্যার। অধরবাবুর কাছে শুনেছি লেবেডভ সাহেবের দক্ষিণ হস্ত ছিলেন বাবু গোলকনাথ দাস। তারপর বাঙালির প্রথম নাট্যশালা হলো নারকেলডাঙ্গায় প্রসন্ন কুমার ঠাকুরের বাসাবাড়িতে, নাম হিন্দু থিয়েটার। নরহরি এবার মাথা চুলকে বলল, বাংলায় সাধারণ রঙ্গমঞ্চ কিন্তু সেদিনের ব্যাপার, বুঝলেন? সাধারণ এবং অসাধারণ রঙ্গমঞ্চের মধ্যে তফাৎটা কি? বীরেশ্বর ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। নরহরি বলল, অর্থাৎ প্রাইভেট ব্যাপার নয় যে কেউ টিকিট কেটে সাধারণ রঙ্গমঞ্চে ঢুকতে পারে। আই সি, রাইট অফ অ্যাডমিশন রিজার্ভড নয়। একরকম তাই স্যার। অসুস্থ অথবা মত্ত অবস্থায় থাকলে আলাদা কথা, না হলে আমরা কোনো টিকিট কেনা দর্শককে ফিরিয়ে দিতে পারি না। নরহরি বলল, 1872 সালে 7ই ডিসেম্বর 365 নম্বর আপার চিতপুর রোডে ন্যাশনাল থিয়েটারে নীল দর্পণ অভিনয় হলো। আমার ঠাকুরদা ওই দলে ছিলেন। তখন টিকিটের দাম ছিল 1 টাকা ও 8 আনা। ফার্স্ট শোতে 200 টাকা এবং সেকেন্ড শোতে 450 টাকার টিকিট বিক্রি হয়েছিল, যদিও স্ত্রী ভূমিকাতে নামতো পুরুষ মানুষ। মাথা চুলকে নরহরি আবার বলল, হাউসফুল করবার জন্যেই 1873 সালে বেঙ্গল থিয়েটার এক মন্তর ঝাড়ল। জগত্তারিণী, গোলাপ, এলোকেশী ও শ্যামা এই 4 জন ফিমেল আর্টিস্ট নেওয়া হলো। 1875 সালে আমার ঠাকুরদা বেঙ্গল থিয়েটারে চাকরি নিলেন। ওই বছরেই বেঙ্গল থিয়েটার নতুন স্টান্ট নিল। বঙ্কিম চাটুর্যের দুর্গেশ নন্দিনী নাটকে জগৎ সিংয়ের ভূমিকায় একটা শরৎ ঘোষ জেনুইন ঘোড়া নিয়ে স্টেজে হাজির হলেন। সে এক ভীষণ ব্যাপার। বেঙ্গল থিয়েটারে বাদুড় ঝুলতে লাগলো। মানে? খুব ভিড় হলে তখন বাদুড় ঝোলা বলতো স্যার। 1875 সালে গ্রেট ন্যাশনাল থিয়েটারের স্টেজে প্রথম রেলগাড়ি দেখানো হলো। অমৃতলাল বসুর নাটক হীরক চূর্ণ, সেও ভীষণ ব্যাপার। স্টেজে চলন্ত রেলগাড়ি দেখবার জন্য লোকে আবার বাদুড় ঝোলা হলো। বীরেশ্বর চোখ বুজে শুনছেন। নরহরিটা কি করে এত সাল তারিখ মনে রেখেছে ভগবান জানে। নরহরির গল্প শুনতে শুনতে কখন রাত 12টা বেজেছে খেয়াল নেই। নরহরিকে বিদায় করে গাড়ি চড়ে বাগবাজারে গিয়ে বীরেশ্বর যখন মধুমালতীর বাড়িতে কড়া নাড়েন, তখন রাত 2টো। এত রাত্রে বীরেশ্বরকে দেখে মধুমালতী অবাক। বিছানায় শুয়ে শুয়েও বীরেশ্বর থিয়েটারের রহস্য বোঝবার চেষ্টা করছেন। কি এত ভাবছেন? জিজ্ঞেস করেছিল মধুমালতী। বীরেশ্বর বললেন, যখন যেমন তখন তেমন, এই হচ্ছে থিয়েটারি লাইনের গোপন কথা। কখনো স্টেজে ঘোড়া দেখিয়ে, কখনো ভক্তিরসের বন্যা আনিয়ে, কখনো আবার দেশাত্মবোধ জাগিয়ে থিয়েটারের মালেরা পাবলিকের পকেট হালকা করেছে। আমাদের ভারতলক্ষ্মীও বন্দে মাতরম যে চলল না? মধুমালতী দুঃখের সঙ্গে জিজ্ঞাসা করেছিল। বীরেশ্বর উত্তর দিলেন, অথচ নরহরির মুখে শুনলাম 1906 সালে মীর কাসেম ও সিরাজউদ্দৌলা নাটক নামিয়ে মিনার্ভা থিয়েটার 1 লাখ টাকা লাভ করেছিল। নরহরির বাবা সত্যহরি তখন ওখানকার কর্মচারী ছিলেন। তাহলে কি ভাবছেন? তুমি চিন্তা করো না মালতী, অধরের সঙ্গে কথা বলে তোমাকে আমি বিখ্যাত করে দেব। অধরকে বীরেশ্বর বলেছিলেন, নতুন কায়দা ভাবো অধর, নতুন কায়দা।
সেই তো একদল মেয়ে পুরুষ রং মেখে স্টেজের ওপর দাঁড়িয়ে বক বক করবে। পাবলিককে গরম করবার মতো জিনিস আনো, থিয়েটার পাড়ায় হইচই ফেলে দেবার মতো সিন লেখো তো দেখি। অধর অনেক ভেবে চিনতে বলেছিল, রঙ্গমঞ্চে মেয়ে পুরুষ দুজনেরই ঘোড়া চড়া দেখানো হয়েছে স্যার। রানী দুর্গাবতী নাটকে তারাসুন্দরী ঘোড়ায় চড়েছিলেন। এবার স্টেজের ওপর আসল বাক্সিনী দেখালে কেমন হয়? মন্দ লাগছিল না আইডিয়াটা, কিন্তু নরহরি ফাঁসিয়ে দিল। সে বলল, নতুনত্ব হলো না স্যার। মিনার্ভা ও ক্লাসিক থিয়েটারের মধ্যে তখন বেজায় রেষারেষি। দুই থিয়েটারে একই দিনে একই সময় একই নাটক অভিনয় হবে। বঙ্কিম চাটুর্যের কপালকুণ্ডলা। লাস্ট মুহূর্তে ক্লাসিকের অমর দত্ত শহরে হ্যান্ডবিল ছাড়লেন। প্রথম দৃশ্যে বালিয়াড়ির কাছে বনে সত্যিকারের বাঘ দেখা যাবে। সার্কাস কোম্পানি থেকে ভাড়া করে এনে নির্ভেজাল বাঘ দেখানো সত্যিই হলো। ক্লাসিক থিয়েটারে দিনের পর দিন বাদুড় ঝোলা চলতে লাগলো। বিরক্ত বীরেশ্বর তখন অধরকে বলেছিলেন, আমি বস্তা পচা মালের ব্যবসা করি না অধর, নতুন কিছু ভাবো। তারপর শুভ দিনে কোহিনূরের নতুন নাটক লেভেল ক্রসিং প্রথম মঞ্চস্থ হয়েছিল। কথাসাহিত্যিক উমাশঙ্কর রায়ের উপন্যাস আসা যাওয়া অবলম্বনে এই নাটক। নাটকের শেষ অঙ্কে চলমান ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় শ্লীলতাহানির দৃশ্য আছে। দুরন্ত সাহসে চলমান রেলের টিটি অনন্ত রায় নিজের জীবন বিপন্ন করে অন্য কামরার ফুটবোর্ড বেয়ে এই কামরায় এসে মহিলা যাত্রী ডাক্তার মালবিকা চৌধুরীকে উদ্ধার করেছিল। এই দৃশ্যের ব্যাপারে বিলিতি কোম্পানির ইলেকট্রিক মিস্ত্রিদের আনানো হলো। শুভারম্ভের আগের দিনে মধুমালতীর বিরাট ছবি দৈনিক পত্রের বিজ্ঞাপনে বেরিয়েছিল। মধুমালতীর চোখে চশমা, গায়ে যথাসাধ্য টাইট সাদা অ্যাপ্রন, হাতে স্টেথো। জোর হস্তে সে বলছে, আমার নাম ডক্টর মিস মালবিকা চৌধুরী। যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, যাদের হার্ট দুর্বল, তাদের কাছে বিনীত অনুরোধ, কোহিনূর থিয়েটারের নতুন নাটক লেভেল ক্রসিং দেখতে আসবেন না। চতুর্থ অঙ্কে চলমান ট্রেনের দৃশ্যে কিছু ঘটলে আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না। তখন আমার নিজেরই ভীষণ বিপদ। নরপিশাচ দীনদয়াল হাজরা রাতের অন্ধকারে আমার শ্লীলতাহানির চেষ্টা করছে। খবরের কাগজে সেই বিজ্ঞাপন পড়ে সমস্ত শহরে তুলকালাম ব্যাপার। প্রথম অভিনয় রজনীতেই থিয়েটারের সামনে জনসমুদ্র। উৎসুক দর্শকদের সেই ভিড় ঠেলে ভিতরে ঢুকতে গিয়ে মধুমালতী নিজেই তাজ্জব। মেকআপ রুমে যাওয়ার আগে মধুমালতী দোতলায় বীরেশ্বরের ঘরে চলে এসেছিল। তখন তার অঙ্গে অঙ্গে শিহরণ। আপনি কি জাদু জানেন বীরেশ্বরবাবু? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেছিল মধুমালতী। ভাগ্যে ঘরের মধ্যে তখন কেউ ছিল না। চারিদিক তাকিয়ে চোখের পাতা নাচিয়ে ক্ষুধার্ত বীরেশ্বর বলেছিলেন, পুরস্কার চাই। কোনো রকম সম্মতির জন্য অপেক্ষা না করে শক্তিমান বীরেশ্বর চেয়ার থেকে উঠে ডাক্তার মিস মালবিকা চৌধুরীর ওষ্ঠে কয়েকটি আকস্মিক চুম্বন এঁকে দিয়েছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস চলেছিল সেই লেভেল ক্রসিং নাটক। মধুমালতী ও সাহিত্যিক উমাশঙ্কর রায়ের সঙ্গে নাট্যকার ও নির্দেশক অধর চাটুর্যেও বঙ্গবিখ্যাত হয়ে উঠেছিল। নিদু মল্লিক তখন বীরেশ্বরকে বললেন, কামাল করে দিলে ভাই, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি। মধুমালতী ভাবছে আমার অভিনয়ের জোরেই লেভেল ক্রসিং চলছে। সাহিত্যিক উমাশঙ্কর বলছেন, কার গল্প দেখতে হবে তো। অধত্র এখন আঙুল ফুলে কলা গাছ বীরেশ্বর। ঠোঁট উল্টে বীরেশ্বর বললেন, নাটক চালাচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। চলন্ত ট্রেনে পড়ন্ত মেয়ে মানুষের সিনটা বাদ দিলেই দেখবে হল খালি। বুকিং অফিসের মেয়েগুলো মাছি দাঁড়াচ্ছে। জীবনের যাত্রাপথে কত মানুষ এলো, কত মানুষ গেল, কিন্তু নিদু মল্লিককে সম্পূর্ণ সরাতে পারলেন না বীরেশ্বর। নানা নেশার মধ্যেও মাঝে মাঝে নিদু মল্লিকের সঙ্গে দেখা করবার জন্য বীরেশ্বরের মনটা ছটফট করে। আচমকা মুখের উপর কথা বলে ফেলেন নেদু, তবু রাগে ফেটে পড়েন না বীরেশ্বর। হাউসফুলের বহর দেখে নেদু মল্লিক বলেছিল,
কি মুশকিল যে হলো তোমার, এলে মেয়ে মানুষের খোঁজ করতে, কিন্তু সেখানেও পয়সা ঢুকতে লাগলো তোমার পকেটে। মন্দ বলেনি নেদু মল্লিক, কিন্তু শুধু পয়সা এখন আর মন ভরছে না বীরেশ্বরের। অর্থসুখ ও নারী সঙ্গ সুখের সঙ্গে বীরেশ্বর এখন খ্যাতি চান। এই হতভাগা দেশে যত সম্মান লেখক, নাট্যকার, অভিনেতা এবং অভিনেত্রীর, অমন মধুমালতী, সেও উমাশঙ্কর রায়ের পায়ের ধুলো নিয়েছে যেদিন তিনি থিয়েটার দেখতে এসেছিলেন। আর সাহিত্যিক উমাশঙ্কর কেমন বেমালুম তা হজম করে ফেললেন। সাহিত্যিকের পদধূলি নেবার জন্যই যেন রঙ্গশালার নটিকিদের জন্ম হয়েছে। বিরক্ত বীরেশ্বর ভাবলেন, চলন্ত ট্রেনে একাকিনী মহিলা যাত্রীর শ্লীলতাহানির দৃশ্যটা যদি না দেওয়া হতো, তাহলে কোথায় থাকতেন সাহিত্যিক উমাশঙ্কর? কোনো কাজকর্ম না করেই উমাশঙ্কর রায় প্রতি নাইটে 7 টাকা রয়্যালটি কামাচ্ছেন। অধর চ্যাটার্জিকে ডেকে মন স্থির করে ফেলেছেন বীরেশ্বর রক্ষিত। ইদানিং তার উপর সাহেব যে একটু অসন্তুষ্ট তা বুঝতে পেরেছে অধর, কিন্তু সাহেবকে খুশি করার মন্ত্র বেচারা অধর জানে না। আধা চোখ বোঝা অবস্থায় নাটকীয় কায়দায় বীরেশ্বর জিজ্ঞেস করলেন, অধর, বৈচিত্র্যই তো যে কোনো রঙ্গমঞ্চের প্রধান সম্পদ, তাই না? সাহেবের সঙ্গে একমত হওয়া ছাড়া অধরের আর কি উপায় আছে? বীরেশ্বর এরপর ইঙ্গিত দিয়েছেন, পরের বইয়ের জন্য তিনি নতুন নাট্যকারের সন্ধান করতে পারেন। অসহায় অধরের তখন কাঁদো কাঁদো অবস্থা। ভাত ছড়ালে কত অধর চ্যাটার্জিকে আপনি পাবেন। অধর স্বীকার করেছে এবং বীরেশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে। আপনি যা হুকুম করবেন তাই করব স্যার, দয়া করে কোহিনূর থেকে সরাবেন না আমায়। মিটমিট করে হেসেছেন বীরেশ্বর। এই অধর চ্যাটার্জি নাটকের চরিত্রদের জন্য আগুন জ্বালানো সংলাপ তৈরি করে। তার সৃষ্ট চরিত্রগুলো স্টেজে কত বড় বড় কথা বলে, দর্শকদের রক্তে আগুন ধরিয়ে দেয়। অধরের সঙ্গে বীরেশ্বর গোপন রফা করে ফেলেছেন। এবারে নাট্যকার ও নির্দেশক হবেন স্বয়ং বীরেশ্বর, যদিও লেখালেখির কাজটা অধরই চালিয়ে যাবে। নাম ছাড়া তুমি সবই পাবে অধর, বরং তোমার মাসোহারাটা 10 টাকা বাড়িয়ে দিলুম। তবে ভিতরের ব্যাপারটা যদি বাইরে কখনো ফাঁস হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি যাবে। নিরুপায় অধর রাজি হয়ে গিয়েছে। সাহেবকে ডবল সন্তুষ্ট করবার জন্য মনের দুঃখ বুকে চেপে রেখে অসহায় অধর বলেছে, নামে আমার অরুচি ধরে গিয়েছে স্যার। এতদিন তো নিজের নামে সাহিত্য সাধনা চালিয়ে গেলাম, কিন্তু কি হলো, আপনি না থাকলে আজ ছেলেপুলে নিয়ে আমাকে পথে বসতে হতো। অধরকে পরের নাটকের কথা ভাবতে বলেছেন বীরেশ্বর। কয়েকদিন পরে অধর ফিরে এসে বলল, লোকে বলছে স্যার আপনি বাংলা থিয়েটারে নিউ অমর দত্ত। নিত্য নতুন কায়দা ঢুকিয়ে হলে বাদুড় ঝোলার ব্যবস্থা করতে অমর দত্তের জুড়ি ছিল না। এবার অমর দত্তের রেকর্ড ম্লান হবে। বীরেশ্বর বেশ খুশি হলেন। একটু পরে নরহরিকে ডেকে জিজ্ঞেস করলেন, নরহরি, পাবলিক নাকি আমাকে অমর দত্তের সঙ্গে তুলনা করছে? আচমকা এই প্রশ্নে নরহরি একটু ঘাবড়ে গেল। তুলনাটা ভালো না মন্দ তা সে ঠিক আন্দাজ করতে পারছে না। নরহরি মাথা নিচু করে বলল, কয়েকজন শত্রুতা রটাতে পারে স্যার। বিরক্ত কণ্ঠে বীরেশ্বর জিজ্ঞেস করলেন, শত্রু কেন? আবার ঘাবড়ে গেল নরহরি। আমতা আমতা করে বলল, অধরবাবু একদিন মালতীদির সঙ্গে গল্প করছিলেন। অমর দত্তের মৃত্যু 1916 সালের জানুয়ারি মাসে, আর স্যার আপনার জন্ম নাকি 1916 সালের 7ই ডিসেম্বর। এর মধ্যে নাকি অনেক তাৎপর্য আছে। অধরবাবু তো আবার জন্মান্তরবাদে বিশ্বাস করেন। তুমি কি বললে? বীরেশ্বর এমনভাবে জিজ্ঞেস করলেন যে তার মনের অবস্থা এখনো বোঝা যাচ্ছে না। নরহরি বলল, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম স্যার। আর মধুমালতী? বীরেশ্বর আবার প্রশ্ন করলেন। মাথা চুলকোতে লাগলো নরহরি। আমার ঠিক মনে নেই স্যার, যদ্দূর মনে পড়ছে উনি আমার সঙ্গেই একমত হলেন।
আমি বললুম, অধরদা, কখনোই নয়। যদি তুলনা করতেই হয় তাহলে বলবো আমাদের সাহেব বেটার দেন অমর দত্ত। অমর দত্তের চরিত্র দোষ ছিল, আমাদের সাহেবের ওসব নেই। অমর দত্ত বড় লোকের ছেলে, আর আমাদের সাহেব নিজের পায়ে দাঁড়িয়েছেন। অমর দত্তের ফার্স্ট নাটক কি আমাদের সাহেবের মতো 300 নাইট চলেছিল? আমি অধরবাবুকে জিজ্ঞেস করেছিলাম, স্যার। অধর কি বলল? প্রশ্ন করলেন বীরেশ্বর। মাথা নিচু করে নরহরি বলল, অধরবাবু আমাকে বকুনি লাগালেন। বললেন, উপমার কচু বুঝিস তুই? চাঁদের মতো মুখ মানে কি চাঁদের মতো থালা সাইজের মুখ? অমর দত্তর এবং আমাদের সাহেবের নাট্য প্রয়োগের প্রতিভা একই ধরনের। দুজনেই থিয়েটারের মরা গাঙে বান আনতে চেয়েছিলেন। মালতী কি বলল? মালতীদি আমার সঙ্গে একমত হলেন, আবার অধরবাবুর সঙ্গেও তর্ক করলেন না। অমর দত্তের সঙ্গে তুলনাটা মন্দ লাগছে না বীরেশ্বরের। অধরের মুখে তিনি শুনেছেন অমর দত্ত দিল দরিয়া লোক ছিলেন, 2 হাতে গরিব দুঃখীদের টাকা দিতেন। সেই করেই নিজের ব্যবসা ডুবিয়ে শেষ জীবনে অমর দত্তকে অভিনয় চাকরি নিতে হয়েছিল। স্টার থিয়েটারে অভিনয় করতে করতেই স্টেজে মুখ থুবড়ে পড়েছিলেন, আর ওঠেননি। অধর চ্যাটুর্জি গোপনে আবার মালিকের সঙ্গে দেখা করতে এসেছেন। বীরেশ্বরের তাই নির্দেশ, বর্তমান নাটক কতদিন চলবে, পরের নাটক কী হতে পারে, এসব টপ সিক্রেট। একটু খবরাখবর বেরোলে অধর চ্যাটুর্জির চাকুরি শেষ। অধর বলল, অমর দত্তের কথা মাথায় ভাবতে ভাবতে একটা আইডিয়া এসে গেল, স্যার। আপনি বঙ্কিমে কৃষ্ণকান্তের উইলটা আবার নামান। আবার লেখকের হাঙ্গামা? উমাশঙ্কর রায় নাটকের ডায়ালগ নিয়ে কীরকম জ্বালায় জানোই তো। কোনো হাঙ্গামা নেই স্যার, বঙ্কিমের কপিরাইট শেষ, উনি এখন পাবলিক প্রপার্টি। মৃত্যুর 50 বছর পরে যে কেউ ওর পিণ্ডি যেভাবে ইচ্ছে চটকাতে পারে, অথচ একটি পয়সাও রয়্যালটি লাগবে না। এইরকম অবস্থায় বীরেশ্বর মাঝে মাঝে নির্বাক হয়ে যান শুধু অধরের কথা শুনেন। উৎসাহ পেয়ে অধর বলল, এই বই নামিয়েই তো অমর দত্ত ফাটিয়েছিলেন। বারুণী পুষ্করিণী দৃশ্য, স্টেজের মধ্যেই পুকুর, রোহিণী জলে ডুবল, গোবিন্দলাল ঘাটে তা দেখল, জ্বালাময়ী বক্তৃতা দিল, তারপর চরচর করে গায়ের শার্ট ছিঁড়ে ঝপাং করে জলে লাফিয়ে পড়ল, এবং রোহিণীকে উদ্ধার করে যখন উঠল তখন দুজনের গা দিয়ে জল ঝরছে। দর্শকদের হাততালি থামানো যায় না, স্যার। গোবিন্দলাল সাজতেন স্বয়ং অমরেন্দ্রনাথ। অথর চ্যাটুর্জি একটু কেশে বললেন, খরচ হয়তো পড়বে, প্রতিশোধে একখানা নতুন শার্ট ছিঁড়তে হবে, কিন্তু পুরনো গল্পটায় ঘষে মেজে দাঁড় করালে আবার বাদুর ঝোলা হবে, স্যার। অথরকে বকুনি লাগিয়ে বীরেশ্বর মনে করিয়ে দিয়েছিলেন, পুরনো বিষয় পুনরাবৃত্তি করা বীরেশ্বর রক্ষিতের স্বভাব নয়। শেষ পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে অধর রচনা করেছিলেন সমুদ্র সৈকতে। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল, কাহিনী, সংলাপ, নাটক ও নির্দেশনা বীরেশ্বর রক্ষিত। অধর বলেছিল, এর মধ্যে কোনো অন্যায় নেই স্যার, গোড়ার কথাটা বীজ আকারে আপনিই তো বলেছিলেন। অমর দত্ত স্টেজে পুকুর দেখিয়েছে, আমরা সমুদ্র দেখিয়ে ছাড়ব। মধুমালতী প্রথমে একটু দ্বিধায় পড়েছিল। বীরেশ্বরের পরিকল্পনা নির্জন সমুদ্র সৈকতে সুদেহিনী নায়িকা সাঁতারের স্যুট পরে নৃত্যছন্দে ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সুইমিং স্যুটের ব্যাপারে মধুমালতী সংকোচ প্রকাশ করছিল। ওতে অভিনয় দেখাবার সুযোগ কোথায়? বীরেশ্বর আধা চোখ বোঝা অবস্থায় মধুমালতীকে বুঝিয়েছিলেন, মধু, সমস্ত কলকাতায় হই হই রই রই ব্যাপার হবে, নাট্যজগৎ স্তম্ভিত হয়ে যাবে। সবার মুখে এবার থেকে কেবল কুহেলি রায় আর কুহেলি রায়। বিয়ের পর স্বামীর সঙ্গে সমুদ্রের ধারে হানিমুনে এসেছো তুমি। সুইমিং স্যুট পরা অবস্থায় সমুদ্রের ধারে রূপলাবণ্যে মোহিত স্বামীর সঙ্গে তোমার মস্ত রোম্যান্টিক ডায়ালগ থাকবে। বাংলা থিয়েটারে এই প্রথম মধু। রঙ্গশালার শত শত দর্শকের সামনে এই
অর্ধ উলঙ্গ হবার পরিকল্পনা মধুমালতী কিছুতেই বরদাস্ত করতে পারছে না। বাংলা থিয়েটারে সুদীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ওই কোটিমাত্র বস্ত্রাবৃত রমণীর দৃশ্যটা ঠিক মিলছে না। কিন্তু বীরেশ্বর অত সহজে নিরস্ত্র হবার পাত্র নন। তিনি বুঝিয়েছেন, মধু, এর মধ্যে অবাস্তব তো কিছুই নেই। তুমি বলো, বিয়ের পর বাঙালি স্বামী স্ত্রী পুরী যায় না এবং সেখানে মেয়েরা সাঁতারের পোশাক পরে না? নববিবাহিতা স্ত্রীকে নবরূপে দেখতে কোন স্বামীর ভালো লাগে না বলো মধু? এসব আমি কার জন্যে করছি মধু? কোহিনূর থিয়েটার আমার কাছে মালতী মঞ্চ ছাড়া তো কিছু নয়। দেখবে তোমার বক্স অফিস কী রকম বাড়ে। একই নাটক লোকে 5 বার দেখতে আসবে, আর কুহেলি কুহেলি করে দর্শকরা পাগল হবে। গোলাপ সুন্দরী মতো দশা হবে নাকি আমার? উপেন দাসের লেখা শরৎ সরোজিনী বইতে সুকুমারী ভূমিকায় গোলাপ সুন্দরী এমন অভিনয় করলেন যে তার নামই হয়ে গেল সুকুমারী। গোলাপ সুন্দরী নামটা কোথায় হারিয়ে গেল? হতে পারে তখন এই বাড়িতে এসে মধু মধু বলে ডাক দিয়ে আমি কোনো সাড়াই পাবো না। আমাকেও তখন ডাকতে হবে কুহেলি কুহেলি। নিউ মার্কেট থেকে কুহেলির 2 পিস সাঁতারের ড্রেস বীরেশ্বর নিজের হাতে কিনে এনেছিলেন। মধুমালতীর কুঁচবরণ কেশ রক্ষার জন্য প্লাস্টিকের ক্যাপও এসেছিল। কিন্তু শেষ মুহূর্তে সিনটা পাল্টে গেল। মহড়ার দিনে বীরেশ্বর বললেন, সাঁতার স্যুটের উপর একটা আলখাল্লা চাপিয়ে কুহেলি সমুদ্র তীরে আসবে। পাশে 2-1 অপরিচিত মেয়েকে স্নান করতে দেখা যাবে। রূপে গুণে তারা কুহেলির নখের যোগ্য নয়। কুহেলির স্বামী বলবে, আলখাল্লা খুলে বালির ওপর রেখে এবার তুমি সমুদ্র স্নানে নেমে পড়ো। কিন্তু কুহেলির মুখে চোখে এবার সংকোচের ছাপ পড়বে। সে বলবে, গৃহস্থ ঘরের বধূ সে, তার পক্ষে এইভাবে প্রকাশ্য দিবালোকে কোটিমাত্র বস্ত্রাবৃত হওয়া সম্ভব নয়। বীরেশ্বরের এই আকস্মিক মত পরিবর্তনের ফলে বিভিন্ন মহলে চাঞ্চল্য পড়ে গেল। কুহেলির বেদিং কস্টিউম দোকানে ফিরে যাওয়ার সম্ভাব্য কারণ সম্বন্ধে বিভিন্ন মহলে গবেষণা আরম্ভ হলো। এই নাটকীয় পরিবর্তন কারণ নেদো মল্লিক ছাড়া আর কেউ জানেন না। নেদো মল্লিকের শান্তবাসরে বীরেশ্বর নতুন নাটকের গল্পটা শুনিয়েছিলেন। নেদো মল্লিক বলেছিলেন, সাধু সাধু, তোমার উদ্দেশ্যটা আমি বেশ বুঝতে পারছি বীরেশ্বর। এতদিন বিভিন্ন উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় যেতাম। অভিনয় দেখার জন্য থিয়েটারে, গান শোনার জন্য বাইজি বাড়িতে, মাতাল হবার জন্য মদের দোকানে, আর দুষ্টুমির জন্য পতিতালয়ে। এখন আর বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না। একই ছাদের তলায় একই জায়গায় বসে সব রকম আনন্দের প্যাকেট একসঙ্গে পাওয়া যাবে। 1-এর মধ্যে 4। সাপের হাসি বেদেই চেনে। তুমি আমার মনের কথাটা ঠিক ধরে ফেলেছ নেদোদা। বিপুল উৎসাহে বীরেশ্বর এবার সমুদ্র সৈকতে স্নানরত সুন্দরী দৃশ্য বর্ণনা আরম্ভ করেছিলেন। নেদো মল্লিক কিন্তু ঠোঁট বেঁকালেন। বললেন, তোমার বুদ্ধিশুদ্ধির ওপর আমার অগাধ বিশ্বাস ছিল বীরেশ্বর। ঘরের জিনিসকে এইভাবে বেআব্রু করে পাবলিকের সামনে দেখাবে তুমি? কিসের জন্যে? টাকা তোমার কম পড়েছে? ঠিকই বলেছেন নেদো মল্লিক। এই দিকটা বীরেশ্বরের একেবারে খেয়াল হয়নি। অমর দত্তকে টেক্কা দিয়ে বেদিং বিউটি দেখাবার নেশায় তার মাথা গোলমাল হয়ে গিয়েছিল। মধুমালতী তো বাজারের জিনিস নয়, তার বাড়ির সামনে তিনি তো দারোয়ান বসিয়ে দিয়েছেন। কিছুদিন পরে নিজের ঘরে মধুমালতী অভিমানে মুখ ভারী করে বসেছিল। মধুমালতীর মুখে মেঘ দেখতে চান না বীরেশ্বর। ওর স্নিগ্ধ প্রসন্ন মুখে চুম্বন এঁকে দিয়ে শেয়ার বাজারে গেলেই বীরেশ্বর অনেক টাকা লাভ করেন। বীরেশ্বর অবাক হয়ে গেলেন। যে মালতী বেদিং স্যুট পরে স্টেজে নামতে প্রবল আপত্তি জানিয়েছিল, সেই বলছে অন্তত একদিনের জন্য ওই বেশে স্টেজে নামব। সব কথা শুনে বীরেশ্বর বুঝলেন মধুমালতী রাগ করবার কারণ আছে। গ্রিন রুমে গুজব ছড়িয়েছে বেদিং স্যুট পরে স্টেজে নামবার মতো ফিগার কুহেলির নেই।
গুজবটা যে নিতান্তই গুজব তা বীরেশ্বর অন্তত জানেন। চোয়াল দুটো চেপে বীরেশ্বর বললেন, কাদের তুমি সন্দেহ করো মধু? অধর এবং নরহরি যদি এর মধ্যে থাকে তাহলে আজই লাথি মেরে ওদের দূর করে দিচ্ছি। বীরেশ্বরের রাগ কীরকম তা মধুমালতী জানে, তাই সঙ্গে সঙ্গে সে জানিয়েছিল নরহরি এবং অধর সম্বন্ধে সে কিছুই খবর রাখে না। তেমন সন্দেহ হলে কোহিনূরের সব কটা লোককে লাথি মারতে মারতে আমি আজ থেকে বিদায় করে দেবো মধু। অনেক কষ্টে মধুমালতী সেদিন বীরেশ্বরকে শান্ত করেছিল। এই থিয়েটারের কারো চাকরি যাক তা সে চায় না। থিয়েটারের মানুষদের সঙ্গে তার অদ্ভুত সম্পর্ক। বিনোদ মাসির কথা মনে পড়ে যায়। বিনোদিনী দাসী বলেছিলেন, যাদের সঙ্গে চিরদিন ভাই বোনের মতো একত্রে কাটিয়েছি, আমি যাদের চিরবশীভূত, তাদের কষ্ট আমি দেখতে পারি না রে। তারা আমার শত সর্বনাশ করলেও আমি তাদের দলে। সমুদ্র সৈকত নাটক কিন্তু প্রথম নাটকের মতো জমল না। 1 বছর চলবার পরেই ধুঁকতে লাগলো। অথচ সমুদ্র সৈকতের সিনের জন্য যেসব যন্ত্রপাতি বসাতে হয়েছে তাতে পুরো 3 বছর না চললে তেমন লাভ হয় না। এর জন্যে কাকে দোষ দেবেন বীরেশ্বর? মধুমালতী ছাড়া অন্য কোনো নায়িকা থাকলে বীরেশ্বরের কোনো রকম দ্বিধা থাকতো না। বেদিং স্যুট পরা কুহেলির বর্ণনা করে অধর একটা মারাত্মক ডায়ালগ লিখেছিল। কুহেলির স্বামী বলছে, সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসেছিলে উপল উপকূলে। ঠিক সেই সময় কুহেলির প্রাক্তন প্রেমিক টেলিফটো লেন্সে দূর থেকে কুহেলির ছবি তুলছে। সিনটা যখন পাল্টালো তখন অধরকে কতবার বীরেশ্বর বললেন, এইখানটা মন দিয়ে লেখো, যা চোখের সামনে দেখানো গেল না তা ইঙ্গিতে বুঝিয়ে দাও, দর্শকদের কল্পনায় সুড়সুড়ি দাও। বীরেশ্বর জানেন স্টেজের আড়াল থেকে অধর চ্যাটুর্জি অবাক হয়ে হলের দর্শকদের দিকে তাকিয়ে থাকেন। এক এক সময় নদীর স্রোতের মতো এই দর্শক প্রবাহের ওপর সমস্ত ভক্তি শ্রদ্ধা হারিয়ে ফেলতে ইচ্ছে করে অধরের। অধরের ধারণা পাদপ্রদীপের মোহিনী আকর্ষণে সমস্ত জীবনটাই সে নষ্ট করেছে। এই থেকে কোনো অফিসে কেরানিগিরি করলে অনেক বেশি সুখে থাকা যেত। নরহরি এসে একবার অধরকে জিজ্ঞেস করল, কি ভাবছেন দাদা, পরবর্তী নাটকের কোনো সিন? নরহরিও নাকি এ লাইনে 3 পুরুষ ধরে জ্বলে পুড়ে মরছে। অধর জিজ্ঞেস করল, এত লাইন থাকতে হতভাগা এ লাইনে এলি কেন? আমার না হয় পায়রা বুক, বড় অফিসে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারতাম না, তা তোর তো জোয়ান চেহারা। সত্যি দাদা, কেন যে মরতে এ লাইনে এলাম, আমার শ্বশুর বলেছিলেন, নরহরি চলো, তোমাকে সাহাগঞ্জের রাবার কারখানায় চাকরি করে দিচ্ছি। আমি তখন ভাবলুম, কোথায় রাবারের মোটকা গন্ধ আর কোথায় থিয়েটারের মাতোয়ারা সেন্ট। একটা সিন শেষ করে মধুমালতীও তখন ভিতরে ঢুকেছে। স্টেজে যে ছিল লজ্জাবতী নববধূ, সাজঘরের ভিতরে এসে সে কেমন ধড়াস করে অধরের পাশে বসে পড়ল। অধরদা, বাদাম খাবে? জিজ্ঞেস করল মধুমালতী। তুই এখন স্বামীর সঙ্গে পুরীর ভিয়েনার হোটেলে রয়েছিস, চপ কাটলেট খাচ্ছিস, ওই মুখে বাদাম রুচবে তোর? আহ অধরদা! জানিস মালতী, অনেক আইবুড়ে মেয়ে শুধু তোকে দেখতে থিয়েটারে আসছে। বিয়ের পরে হানিমুনে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা তোর অ্যাক্টিং থেকে ওরা মুখস্থ করছে। মধুমালতী এবার গম্ভীর হয়ে গেল। মেকআপ ম্যান এসে মনে করিয়ে দিল পরের সিনের জন্য কাপড় পাল্টাতে হবে। মধুমালতী বলল, অধরদা, আসল হানিমুনে গেলে আমার কোনো অসুবিধা হবে না বলছো, তাই না? অধরদার শুকনো মুখ গম্ভীর হয়ে রইল। সে ফিসফিস করে বলল, মরতে কেন মা এ লাইনে এলি? বরের সঙ্গে হানিমুনে যাবার মতো সব যোগ্যতাই তো তোর ছিল। ড্রেস পাল্টাতে যাবার আগে মধুমালতী জিজ্ঞেস করেছিল, এত কি ভাবছো অধরদা? অধর যে উত্তর দিয়েছিল তা যথা সময়ে বীরেশ্বরে কানে পৌঁছেছিল। অধর বলেছিল, আজ সকালে হঠাৎ সে যুগের থিয়েটার দিকপাল রাজকেষ্ট রায়ের কথা মনে পড়ে গেল রে।
এই থিয়েটার লাইনেই কবি রাজকেষ্ট রায় সর্বস্ব হারিয়েছিলেন। অপরেশ মুখুজ্জি একবার কম বয়সে ওর কাছে গিয়েছিলেন। ওরা থিয়েটার লাইনে ঢুকতে চান জেনে রাজকৃষ্ণবাবু ভীষণ রেগে উঠেছিলেন। বলেছিলেন, পরকালে নরক আছে শুনেছেন তো? ইহকালে নরক হলো এই থিয়েটার। মধুমালতী কথাটা শুনেই দ্রুত চলে গিয়েছিল, কিন্তু চতুর নরহরি কায়দা করে প্রশ্ন করেছিল, কি ব্যাপার অধরদা, সাহেব কিছু বলেছে তোমায়? বলবার তো কোনো প্রয়োজন নেই রে, পদত্যাগপত্র তো সই করিয়ে রাখা আছে, শুধু তারিখটাই বসিয়ে নেওয়া। শত সহস্র রজনীর সফল নাট্যকার অধর চাটুর্যে বিমর্ষ বদনে উত্তর দিয়েছিলেন। পরের বইয়ের আইডিয়া যে শেষ পর্যন্ত অধরের মাথায় এসেছিল এবং সে বইতে বাজিমাত করেছিলেন নাট্যকার নির্দেশক বীরেশ্বর রক্ষিত। নগরের নটি বইতে শুধু বক্স অফিস নয়, সমালোচকদের হৃদয়ও জয় করেছিল কোহিনূর থিয়েটার। 400 অভিনয় রজনীতে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বীরেশ্বরের সাক্ষাৎকার প্রকাশ হলো। এর আগে কোহিনূর থিয়েটার হলে বিশেষ এক অনুষ্ঠানে নাট্যকারের সোনার কলম ও চাদর বীরেশ্বর গ্রহণ করেছিলেন থিয়েটারের প্রবীণতম কর্মচারী শ্রী অধর চট্টোপাধ্যায়ের কাছ থেকে। রেডিওর সঙ্গে সাক্ষাৎকারের আগে বীরেশ্বর হুকুম করেছিলেন, অধর 2-4টে পয়েন্ট দাও, এই নাটকটা কিভাবে আমার মাথায় এলো? অধর একটু অসহযোগিতা করেনি, কিন্তু বীরেশ্বরের মনে হয়েছিল ওর চোখ দুটো বরফ চাপানো মাছের মতো শীতল। পেটার ছেলে যদি ওই রকম ঠান্ডা না হয়ে থেকে নিজের অধিকার আদায়ের জন্য রেগে মেগে তেড়ে ফুঁড়ে উঠত, তাহলে বোধহয় ভালো হতো, বীরেশ্বর ভাবলেন। অধর কিন্তু আত্মরক্ষার আপ্রাণ চেষ্টায় নিজেকে পরমুহূর্তে সামলে নিয়েছিল। অধর বলেছিল, রেডিও সাক্ষাৎকারে আপনি 2টো ঘটনার উল্লেখ করতে পারেন। সেকালের ক্লাসিক থিয়েটারে আলিবাবার সাফল্য, 1897 সালে 23শে নভেম্বর অমর দত্ত বাংলা থিয়েটারে নতুন যুগ নিয়ে এলেন। চোখ বুঝে সমস্তটা শুনলেন বীরেশ্বর, তারপর সোজা চলে গেলেন রেডিও অফিসে। আকাশবাণী থেকে বীরেশ্বর প্রথমেই সশ্রদ্ধ প্রণাম জানালেন নাট্যজগতে তার পূর্বসূরিদের। তারপর শুরু করলেন আলিবাবা নাটকের কথা। বীরেশ্বর বললেন, সে একদিন যুবকরা চলল, প্রৌঢ়রা চলল, বৃদ্ধরা চলল বিডন স্ট্রিটের ক্লাসিক থিয়েটারে। সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়ির দরজা জানালা বন্ধ করে বাড়ির স্ত্রী, কন্যা, বধূরা ছুটলেন আবদাল্লা মর্জিনার নাচ দেখতে। গানেও দেশ মশগুল। কোচম্যানেরা গাইল ছিছি এত্তা জঞ্জাল, গৃহবধূ স্নানের ঘরে গুনগুন করে গাইল, বাজে কাজে মিনসেকে আর যেতে দেব না। এর থেকেই অনুপ্রেরণা পেলাম। সেই সঙ্গে মনে পড়ল শাহজাহান নাটকের সাফল্যের পর মিনার্ভার অভিনেতা প্রিয়নাথবাবু একবার নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে বলেছিলেন, এতদিন পেঁয়াজ রসুন খাইয়ে যা গন্ধ করে দিয়েছেন, এবার একটু ঘি আলু চাল দিন না। দ্বিজেন্দ্রলাল রায় এর পরেই চন্দ্রগুপ্ত নাটক রচনা করেছিলেন। আমিও ওই ইঙ্গিত পেয়ে প্রাচীন হিন্দু যুগে ফিরে গেলাম এবং বহু গবেষণা এবং সাধনার পর রচনা করলাম অতীত যুগের পাটলিপুত্রকে কেন্দ্র করে নগরীর নটে। আমার এই সুদীর্ঘ গবেষণার মূল প্রেরণাদাত্রী শ্রীমতী মধুমালতী গুপ্তা। প্রাচীন ভারতীয় নটির রূপসজ্জায় তিনি যে অবিস্মরণীয় অভিনয় করেছেন তা বঙ্গরঙ্গ মঞ্চের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুখ টিপে হাসতে হাসতে নেদুমল্লিক পরের দিন বীরেশ্বরকে বলেছিলেন, রেডিওতে শুনলাম তোমার লেকচার, বেশ বলেছ, শুধু একটা কথা বুঝলাম না, আলিবাবার দৌলতে অমরবাবু সে যুগে লক্ষ টাকা রোজগার করেছিলেন, তা এ বইতে তুমি কত টাকা তুলেছ এখন পর্যন্ত? নিতুমল্লিকের কাছেও বীরেশ্বর আজকাল একটু সাবধানী হয়ে উঠেছেন। সমস্ত তাস আজকাল আর দেখান না। মিষ্টি হেসে বীরেশ্বর বললেন, আজকাল খরচ 10 গুণ বেড়েছে নেদোদা, কিন্তু থিয়েটার টিকিটের দাম তো সে তুলনায় বাড়েনি। অমর দত্ত নিজে নিমতলা থেকে উঠে এলে আমার খরচের বহর দেখে ভিড়মি খাবেন।
কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটের বাড়িতে বেটে মোটা পাশ বালিশটা জড়িয়ে বীরেশ্বর রক্ষিত পাশ ফিরলেন। এই সামান্য সময় তিনি দীর্ঘ পথ পেরিয়ে এলেন। মধুমালতীর সঙ্গে এসব নিয়ে গল্প করতে পারলে বেশ হতো, কিন্তু পাতলা একখানা লেপের তলায় নিজেকে লুকিয়ে সে অঘোরে ঘুমোচ্ছে। বীরেশ্বরের এই দুর্ভাগ্য, এক একদিন কিছুতেই ঘুম আসতে চায় না। মনে হয় তার চোখের পাতা কেউ ধারালো কাঁচিতে কেটে দিয়েছে। চোখে হাত দিলেন বীরেশ্বর রক্ষিত। না, দুটো চোখেই তো পাতা রয়েছে। তবু কেন রাত্রির শেষ প্রহরে গভীর নিদ্রায় অচেতন নারী সান্নিধ্যে তিনি এভাবে জেগে রয়েছেন? বীরেশ্বর ভাবলেন, নগরীর নটি পর্যন্ত এসেও তো তার জীবনের গল্প শেষ হতে পারত। অপমানের প্রতিশোধ নিয়েছেন তিনি। হরের নিয়োগে এখন তারই থিয়েটারের সামনে রাধাবল্লভী বিক্রি করে। রাজনুটি রাগমালার ইচ্ছা তিনি পূর্ণ করেছেন। মধুমালতী এখন একান্তই তার নিজস্ব। মধুমালতীকে তিনি শুধু আশ্রয় ও আর্থিক নিরাপত্তা দেননি, সেই সঙ্গে এনে দিয়েছেন অভূতপূর্ব খ্যাতি। বাংলা থিয়েটারে কোনো কর্তা ব্যক্তি, এমনকি ধনপতি গুরমুখ রায় পর্যন্ত তার আশ্রিতা বিনোদিনীকে এইভাবে সুখ দিতে পারেনি। অনাস্বাদিত সুখের সন্ধানে বেরিয়ে বীরেশ্বর নিজেও পেয়েছেন অনেক কিছু। বলঙ্গালীনের সেই ক্ষুদে বীরেশ্বর রক্ষিত সময়ের আবর্তে এখন সাহিত্য সম্রাট হয়ে উঠলেন। বিছানাটা সামান্য নড়ে উঠল। মধুমালতী ঘুমের ঘোরে পাশ ফিরল। ও চুরির আওয়াজ বেশ কিছুক্ষণ বীরেশ্বরের কানে বাজছে। থিয়েটারটা মনে ধরে গিয়েছে বীরেশ্বরের। এক এক সময় ইচ্ছে হয় শেয়ার বাজার ও সিমেন্টের ব্যবসার দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি পুরোপুরি এই থিয়েটার লাইনে ডুবে থাকবেন। বীরেশ্বর রক্ষিত সেদিন ফ্যানমেল পর্যন্ত পেয়েছেন। দুটি মেয়ে উচ্ছ্বসিত ভাষায় নাট্যকার বীরেশ্বরকে অভিনন্দন জানিয়েছে এবং তার অটোগ্রাফ করা ছবি চেয়ে পাঠিয়েছে। সিমেন্ট ও শেয়ার বাজার প্রসঙ্গে নিজের ছেলের কথা মনে পড়ল। খোকন ইচ্ছে করলেই বীরেশ্বর লিমিটেডের দায়িত্ব নিতে পারে, কিন্তু বীরেশ্বর একটু মানসিক ধাক্কা খেলেন। রক্ষিতার বিছানায় শুয়েও বীরেশ্বরের অবাধ্য মন হঠাৎ বাড়ি ফিরে চলেছে। তিনি কুইন্স পার্কে বাড়ির গেটটা, তার শোবার ঘর এবং ছেলের ঘরটায় দেখতে পাচ্ছেন। একমাত্র সন্তানের শান্ত গম্ভীর মুখটা তার সামনে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। যৌবনে বীরেশ্বর তো ওই রকম ছিলেন না। খোকন ওই গাম্ভীর্য কোথা থেকে পেল? একমাত্র সন্তানকে কেন্দ্র করে বীরেশ্বর অবশ্যই বহু স্বপ্ন দেখেন। কপর্দক শূন্য অবস্থা থেকে নিজের চেষ্টায় ও সাধনায় বীরেশ্বর যে সাম্রাজ্য তিলে তিলে গড়ে তুলেছেন, তাকে রক্ষা করবার দায়িত্ব তো খোকনের। খোকন এখন খোকনটি নয়, সে বড় হয়েছে, সাবালক হয়েছে, নিজের খেয়াল খুশি মতোই সে চলে। বীরেশ্বর এখনও বাধা দেননি। বীরেশ্বর জানেন ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি নিয়ে রগড়ারগড়ি খোকনকে সারা জীবন ধরেই করতে হবে। এখন একটু প্রজাপতির মতো মনের আনন্দে ঘুরে বেড়াক। শ্যামার ধারণা বীরেশ্বর নিজের সন্তান সম্বন্ধে বিশেষ মাথা ঘামান না। বীরেশ্বর কখনো প্রতিবাদ করেননি, কিন্তু কথাটা মোটেই সত্যি নয়। মুখোমুখি না হলেও দূর থেকে তিনি খোকনের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। নিজের সন্তানকে এইভাবে দেখার মধ্যে অনির্বচনীয় এক আনন্দ আছে। বীরেশ্বরের এবার আচমকা মনে পড়ল, খোকনের ঘরটা কয়েক মাস হলো বন্ধ রয়েছে। কি একটা ডিগ্রির ছুতোয় সে আমেদাবাদে পাড়ি দিয়েছে। কয়েক মাস অন্তর খোকন এক আধবার কলকাতায় এসে হাজির হয়। কয়েকদিন বাড়িতে থেকে সে আবার আমেদাবাদে ফিরে যায়। এই মাসেই পড়া শেষ হয়ে যাবার কথা, কিন্তু শ্যামা তো ফোনে বলল আবার কি একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেবার মতলব বাড়ছে খোকন। বীরেশ্বর এই বিনিদ্র রজনীতে খোকনের মুখটি স্মরণ করে বেশ আনন্দ পাচ্ছিলেন, কিন্তু আচমকা সেবারের ঘটনা মনে পড়ে গেল। কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটের এই ঘরে, এই বিছানাতেই শুয়ে শুয়ে খোকনের কথা ভাবতে আরম্ভ করেছিলেন বীরেশ্বর। খেয়ালের মাথায় মধুমালতীর এখান থেকেই খোকনকে ফোন করেছিলেন তিনি। কি আশ্চর্য, খোকন ফোন ধরেছিল, কিন্তু পর মুহূর্তেই কোনো কথা না বলেই
খোকন ফোন নামিয়ে রেখেছিল। ব্যাপারটা বীরেশ্বর ঠিক বুঝতে পারেননি, কিন্তু পরের দিন শ্যামা চোখের জল মুছতে মুছতে স্বামীকে অনুরোধ করেছিল, খোকন তো বড় হয়েছে, তুমি আমার একটা কথা রাখবে? কখনো কেষ্টদাস কুণ্ডু স্ট্রিট থেকে এখানে ফোন করো না। ছোট্ট সেই ঘটনার স্মৃতি এই মুহূর্তে বীরেশ্বরের মনে আবার অস্বস্তি সৃষ্টি করছে। বিরক্ত বীরেশ্বর স্থির করলেন কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে নটি মধুমালতীর বিছানায় শুয়ে একমাত্র সন্তান নির্মলের কথা তিনি ভাবতে চান না। ভাববার মতো আরও অনেক বিষয় তার রয়েছে, বিশেষ করে লিপিকার কথা। লিপিকার কথাই তিনি ভাববেন। মধুমালতীর পাশে শুয়ে তিনি এখন লিপিকার কথাই স্মরণ করতে চান। লিপিকা, লিপিকা, লিপিকা। বীরেশ্বরের পঞ্চম নাটক কামনা বাসনায় পাশ্চাত্য নৃত্যের ব্যবস্থা হয়েছিল। নতুন নাটকের প্রস্তুতি পর্বে বীরেশ্বরকে খুশি করবার জন্য নরহরি বলেছিল, আবার আপনি ইতিহাস সৃষ্টি করতে চলেছেন স্যার। বঙ্গ রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে প্রথম নাচ এলো সতী কলঙ্কিনী গীতিনাট্যে। তারপর এই এতদিন পরে থিয়েটারে ক্যাবারে ঢোকাচ্ছেন আপনি। বাংলা সাধারণ রঙ্গমঞ্চের 100 ইয়ার্সের ইতিহাস যখন লেখা হবে, তখন মস্ত একটা চ্যাপ্টার আপনার সম্বন্ধে থাকবে। হিস্ট্রি ফিস্ট্রি লোভ দেখিয়ে বীরেশ্বরকে ভেজানো অত সহজ নয়। প্র্যাকটিক্যাল লোক বীরেশ্বর। তিনি বললেন, কাজের কথা এসো। সোনাগাছির মেয়েদের দিয়ে সে যুগে বাংলা নাটকের স্ত্রী চরিত্র শুরু হয়েছিল, কিন্তু এ যুগে বিলিতি নাচের মেয়েদের তোমরা কোত্থেকে জোগাড় করবে? নরহরি তৎক্ষণাৎ বলল, সে আপনি চিন্তা করবেন না স্যার, অধরবাবু নিজে খোঁজ খবর করতে গিয়েছেন থিয়েটার ম্যাটেরিয়াল সাপ্লায়ার মিঠাই হাজরার কাছে। ম্যাটেরিয়াল নয়, আমি নর্তকী চাইছি, বীরেশ্বর বিরক্তভাবে উত্তর দিয়েছিলেন। সে আপনি ভাববেন না, মোমবাতি থেকে আরম্ভ করে মেয়ে মানুষ পর্যন্ত থিয়েটারে যা কিছু লাগে সব খবর রাখেন মিঠাইবাবু। তিনি নিজে সাপ্লাই করতে পারলে ভালোই, তা না হলে ওর ভাই মাখনের কাছে পাঠিয়ে দেবেন। মন্ডা, মিঠাই, মাখন 3 ভাই তো এই লাইনে 3 পুরুষ ধরেই আছে। অধর এবং নরহরি দুজনে বিভিন্ন জায়গায় ঘুরে সাহেবপাড়ার এক হোটেল নর্তকীকে জোগাড় করে এনেছিল। মেয়েটার অরিজিনাল নাম ছিল চামেলি, কিন্তু সাহেবপাড়ার হোটেলে বিলিতি নাম ছাড়া জমে না। বউবাজারে চামেলিকে হোটেলের কর্তারা লাসস লোলা বলে চালাচ্ছিল। ওদের কথাবার্তা এবং বিজ্ঞাপনে এমন একটা ভাব যেন খোদ লন্ডন থেকে লোলাকে আমদানি করা হয়েছে। সেই মেয়েকে খুঁটিয়ে দেখলেন বীরেশ্বর। ক্যাবারে লাইনের মেয়েগুলো দেমাক বড্ড বেশি। উত্তর কলকাতা এসে কোহিনূর থিয়েটারে বীরেশ্বরের সামনে হাজির হওয়ার জন্যও টাকা চার্জ করেছিল। বীরেশ্বর জিজ্ঞেস করেছিলেন, নরহরি, লুসিয়াস মানে কি? আমি ইংরেজিতে একটু উইক স্যার, নরহরি উত্তর দিয়েছিল। তখন অধরের দিকে তাকিয়েছিলেন বীরেশ্বর। অধর বলেছিল, ইংরেজি উচ্চারণটা বোধহয় লাসাস। লাসাস মানে খুব মিষ্টি। এই বুঝি তার নমুনা? বীরেশ্বর বেশ বিরক্ত হয়েছিলেন। অধর বলেছিল, এর থেকে বেশি ভালো হলে সে মেয়ে কেন অর্ডিনারি হোটেলে নাচতে যাবে স্যার? তারা সঙ্গে সঙ্গে ফরেনে এক্সপোর্ট হয়ে যাবে। আমাদের হোটেলগুলোর অবস্থাও ভাবুন, ফরেন থেকে মেয়ে মানুষ ইম্পোর্ট একেবারে বন্ধ। আগেকার দিনে এই কলকাতার শাহজাহান হোটেলে, মার্কনি রেস্তোরাঁয়, গ্র্যান্ডে, গ্রেট ইস্টার্নে আমরা কী সব ফরেন ডান্সার দেখেছি। লাস্ট দেখেছিলাম একটা শরৎ দত্তের দয়ায় মিস অ্যাটমবোমকে। সে এক জিনিস স্যার। বিজ্ঞাপন বেরিয়েছিল, হার্ট ফেলের জন্য হোটেল কর্তৃপক্ষ দায়ী নয়। বিজ্ঞাপনের ভাষাটা বীরেশ্বর সঙ্গে সঙ্গে মনে মনে নোট করে নিয়েছিলেন। নরহরি বলল, লুসিয়াসের বদলে বিজ্ঞাপনে আমরা লাস্যময় লোলা বলতে পারি স্যার। বীরেশ্বর রহস্যময় হাসিতে মুখ ভরিয়ে নির্দেশ দিলেন, ওর আসল নাম যখন চামেলি তখন নতুন নাম দাও মিস সি। বিজ্ঞাপনে বলা যাবে ক্যালকাটায় এই প্রথম। হোটেলের ভিজিটাররা যদি দেখতে আসে এবং আমরা ধরা পড়ে যাই। সব সময় শুধু ধরা পড়ে যাওয়ার ভয়েই নরহরি লোকটার।
সেই জন্যই লাইফে তোমার কিছু হলো না নরহরি, বীরেশ্বর বকুনি লাগিয়েছিলেন। ধরা পড়বার ভয় থাকলে বিপ্লবী গণেশ মিত্র দেশের জন্য কিছু করতে পারতেন। ধরা পড়বার ভয়ে ধুকপুক করলে আমি পারতাম জীবনে কিছু করতে নরহরি। ক্যাবারে নর্তকী আমদানি ব্যাপারটা মধুমালতীর ঠিক পছন্দ হয়নি। নাটকের স্বধর্মচ্যুতি হতে পারে এই ভয় মধুমালতীর। কিন্তু বীরেশ্বর চালাক লোক, সোজাসুজি গায়ের জোর না খাটিয়ে মধুমালতীকে বুঝিয়েছিলেন, যুগের সঙ্গে তাল রেখে এগিয়ে যেতে হবে মধু। পোয়েট রবীন্দ্রনাথ বলেছেন, পশ্চিমে আজি খুলি আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। মধুমালতী তবুও মত পরিবর্তন করতে চায়নি। বিদেশের ভালোটা আমাদের নিতে হবে, খারাপটা নয়। কিন্তু বীরেশ্বর অত সহজে ছাড়বার পাত্র নন। তিনি বলেছিলেন, কোনটা ভালো এবং কোনটা মন্দ তা বিচার করবার আমরা কে? একমাত্র মহাকালী এর বিচার করতে পারে মধু। রঙ্গমঞ্চে মেয়েদের অভিনয়ের কথাই ধরো। মাইকেল মধুসূদন পরামর্শ দিলেন, ছেলেদের মেয়ে সাজা বীভৎস, থিয়েটারে মেয়েদের আনতেই হবে। অথচ অমন বিদ্যাসাগর মশাই, তিনি তো তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তার ধারণা হয়েছিল দেশের লোকেদের চরিত্র উচ্ছন্নে যাবে। ওই ইস্যুতে তিনি থিয়েটারের সঙ্গে সম্পর্ক ছেদও করেছিলেন। এরপর মধুমালতী চুপ করে গিয়েছে। এই বইতেও তার প্রধান ভূমিকা ধনীর আদরের দুলালি ছন্দার বিয়েতে মন নেই, তাই তাকে প্রেমের ফাঁদে ফেলবার জন্য নানাভাবে চেষ্টা হচ্ছে। ছন্দার বেশি সময় কাটে হোটেলে, রেস্তোরাঁয়, কফির দোকানে এবং ক্লাবে। এমনই এক হোটেলেই তার সঙ্গে দেখা হলো চন্দন সেনের। সদ্য বিদেশ প্রত্যাগত চন্দন এদেশে সশস্ত্র বিপ্লব আনতে চায়। মালিক বীরেশ্বরের নির্দেশে অধর বিপ্লবের সঙ্গে ক্যাবারের চমৎকার ককটেল করেছে। কোহিনূরের অফিস ঘরে বসে বীরেশ্বর একদিন অধরের কাছে স্বরূপ প্রকাশ করেছিলেন। অধরকে মনে করিয়ে দিয়েছিলেন দানছত্র করবার জন্য তিনি থিয়েটার লাইনে আসেননি। বীরেশ্বর বলেছিলেন, একটা সোজা কথা মনে রাখবে অধর, রামকৃষ্ণ মিশন থেকে রেস কোর্স, ক্রাইস্ট থেকে ক্যাবারে, ব্রহ্মা থেকে বেশ্যা, আমাদের কাছে কোনো বাজ বিচার নেই। পাবলিকের নাড়ি বুঝে শরবত তৈরি করতে হবে, কখনো ডাবের শরবত, কখনো ভাঙের শরবত। পয়সা ফেলনেওয়ালা পার্টির যা অভিরুচি আমরা তাই সাপ্লাই করব। বুঝেছ অধর? নতুন নাটকে ক্যাবারের ডোজ একটু কড়াভাবেই দেওয়া হয়েছে। নর্তকী মিসি ওরফে চামেলি সুযোগ বুঝে একটু বেশি দাম হেঁকেছিল। তার উপর আসা যাওয়ার গাড়ির ব্যবস্থা করতে হবে। সেকেন্ড শোতে নাচ হবার সঙ্গে সঙ্গেই হোটেলে পৌঁছে দিতে হবে। সেখানকার শোটাও লাসাস লালাকে চালিয়ে যেতে হবে। কালো পর্দায় ঢাকা ঘোড়ার গাড়িতে থিয়েটারে মেয়েদের রঙ্গমঞ্চে নিয়ে যাওয়া এবং পৌঁছে দেবার রীতি অনেক দিনের, কিন্তু সেসব ব্যবস্থা যারা কাছাকাছি থাকে তাদের জন্য। মিসিকে পার্ক স্ট্রিটে পৌঁছে দিতেও বীরেশ্বর রাজি হলেন। মিসির হাবভাব লক্ষ্য করে বিরক্ত হয়ে অধর বলেছিল, এই মেয়েকে থিয়েটারের জন্য তৈরি করা স্বয়ং গিরিশবাবুর পক্ষেও অসাধ্য। এর দেহ কোনো রকমে নাচে, কিন্তু জিভ নড়তে চায় না, আর যা কথা বলবার ধরন। অধরের ইচ্ছে সিনটা বাদ যাক, তার মূল গল্পের সঙ্গে ক্যাবারে নৃত্যের কোনো সম্পর্ক নেই। বীরেশ্বর বললেন, অধর, ওকে ন্যাচারাল রাখো, অভিনয় শেখাবার চেষ্টা করো না। ক্যাবারে মেয়ে যেভাবে কথা বলে সেইভাবেই ডায়ালগ বলুক। আবার হৈ হৈ রই রই কাণ্ড। নৃত্যপটীয়সী মিসির স্বেচ্ছা বস্ত্র বিবর্জন দেখতে বেশ ভিড় হচ্ছে এবং লোকমুখে খবরটা প্রচারের সঙ্গে সঙ্গে টিকিট বিক্রিও বাড়ছে। কিন্তু সেই সঙ্গে নরহরির চিন্তা বাড়ছে। 40 অভিনয় রজনীর দিনে পাড়ার কয়েকটি ছেলে এসে নরহরির কাছে প্রতিবাদ জানিয়ে গিয়েছে। সাহেবের সঙ্গে দেখাও করতে চেয়েছিল তারা। অনেক কষ্টে নরহরির ছাত্রদলকে বিদায় করেছে। নরহরির কাছে রিপোর্ট পেয়ে বিরক্ত বীরেশ্বর নির্দেশ দিয়েছেন, আমার সঙ্গে মোটেই ওদের দেখা করতে দেবে না। জিজ্ঞেস করলেই বলবে উনি এখন নতুন নাট্যরীতি আবিষ্কারে ব্যস্ত আছেন। সারাদিন পরিশ্রমের পর উনি এই সময় একান্তে দেবী সরস্বতী সাধনা করেন।
কথাটা যদিও একেবারেই মিথ্যে, ভাউচার এবং চেক সই ছাড়া আর কোনো কাজেই বীরেশ্বরকে কলম ধরতে হয় না। নরহরি সাহেবকে জানিয়েছে, ছেলেরা বলছে নাটকের নামে রঙ্গমঞ্চে অশ্লীলতা আমদানি করা হচ্ছে। হয়তো আবার গোলমাল হতে পারে, কিন্তু তার আগেই বীরেশ্বর গোড়া বেঁধে ফেলতে চান। দেশের কয়েকজন হুমড়া চুমড়া লোককে নাটকটা দেখাতে হবে। পাড়ার ছোড়ারা এলে তাদের মুখের ওপর বলা যাবে, জজ ব্যারিস্টাররা নাটক দেখে ধন্য ধন্য করছেন, আর তোমরা কি বলছো ভাই? সেই উদ্দেশ্যে 50 রজনীর বিশেষ উৎসব করছেন বীরেশ্বর। অর্ধশত রজনীতে কেউ কখনো উৎসব করে না। নবরূপে কোহিনূরের প্রতিষ্ঠা দিবস হিসেবে বিশিষ্ট নাগরিকদের কাছে নিমন্ত্রণ পাঠিয়েছেন বীরেশ্বর। তার আগের দিন গ্রিন রুমে নাটকের কুশীলবদের সঙ্গে দেখা করেছেন বীরেশ্বর। আজকাল গ্রিন রুমে বড় একটা আসেন না, তাই ওখানে নিজেদের খেয়াল খুশি মতো কথা বলতে পারে অভিনেতা এবং অভিনেত্রীরা। কিন্তু তারা তো জানে না এইখান থেকে একটা গোপন মাইকে সমস্ত কথাবার্তা বীরেশ্বরের অফিস ঘরে চলে যায়। একটা রেডিওর মতো যন্ত্র আছে বীরেশ্বরের ঘরে, বোতাম টিপলেই স্টেজে ডায়ালগ শুনতে পান বীরেশ্বর। নাটক কতখানি এগোলো, প্লেয়াররা ঠিকমতো ডায়ালগ বলছে কিনা তাও চেক করতে পারেন বীরেশ্বর। কমেডিয়ান গোবিন্দ নন্দীর বদ অভ্যাস আছে বানিয়ে বানিয়ে ডায়ালগ ঢুকিয়ে দেওয়া। মাঝে মাঝে মন্দ বানায় না গোবিন্দ, কিন্তু মাত্রা ছাড়ালেই বীরেশ্বর নিজের ঘর থেকে শিল্পীদের নামে স্লিপ পাঠান। রেডিওর মতো যন্ত্রটার আর একটা গোপন বোতাম আছে, যার খবর বিলিতি কোম্পানি মিস্ত্রি ছাড়া কেউ জানে না, এমনকি নরহরি পর্যন্ত না। সেই বোতাম টিপে বিশেষ এক অভিনেত্রীর বিশ্রাম কক্ষে বীরেশ্বর আড়ি পাতেন। অভিনেতা ও অভিনেত্রীদের ডেকে বীরেশ্বর বললেন, কাল তোমরা সকলে প্রাণ ঢেলে অভিনয় করবে। ডাক্তার পুলোমা চৌধুরী, অধ্যাপক সুদর্শন চাটুর্যে, জাস্টিস কারফর্মা ইত্যাদি দেশের মান্যগণ্যরা এখানে পায়ের ধুলো দেবেন। অভিনয়কে তোমরা কাল এমন হাইটে নিয়ে যাবে যাতে কোনো নোংরামিকে নোংরামি মনে না হয়। সকলেই মাথা নিচু করে সর্বাধিনায়ক বীরেশ্বরের নির্দেশ শুনল। অধর চাটুর্যে মন্তব্য করল, আমাদের অশেষ সৌভাগ্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ, বঙ্কিম, রবীন্দ্র, শরৎ, শিশির সবাই আমাদের এই থিয়েটারে পায়ের ধুলো দিয়েছেন। বিবেকানন্দ থিয়েটার দেখতেন নাকি? কি বলছেন স্যার, গিরিশের সঙ্গে স্বামীজির যে খুব ফ্রেন্ডশিপ ছিল। যেমনি প্রশংসা তেমনি কথা কাটাকাটি হতো দুজনের মধ্যে। গিরিশ একবার নরেনকে বললেন, থাম শালা সন্ন্যাসী ভিকিরি। বিবেকানন্দেরও তো মুখের লাগাম ছিল না, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যা শালা ভাড়, তুই শালা থিয়েটারে মাগি নাচাবি, তোর শালা কি ব্রেন আছে? বীরেশ্বর মুখ বেঁকিয়েছিলেন। অভিনেত্রীদের সামনে অধর কী করে এইসব নোংরা কথা মুখে আনছে তা ভেবে পান না। অধরের ওসব খেয়াল নেই। গিরিশ বিবেকানন্দ প্রসঙ্গে মাতোয়ারা হয়ে সে বলল, আবার প্রশংসাতে বিবেকানন্দ পঞ্চমুখ। বিবেকানন্দ বলেছিলেন, গিরিশের বিল্বমঙ্গল শেক্সপিয়ারের ওপর গিয়েছে। বুঝুন ব্যাপারটা, স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন গিরিশ শেক্সপিয়ারের ওপর গিয়েছেন। অধরকে নিয়ে বীরেশ্বর নিজের ঘরে চলে এসেছিলেন। প্রবীণতম কর্মী হিসেবে তুমিই বলবে আমার কথা অধর। সমস্ত পয়েন্টগুলো ভালোভাবে নোট করে নিও। পুলোমা চৌধুরীর মঙ্গলাচরণের পরেই সবার কাজ আরম্ভ হবে। টিকিট ঘরের মেয়েদের দিয়ে পুষ্পস্তবক ও মাল্য দেওয়াবে। তারপর তুমি আমার সম্বন্ধে বক্তৃতা করে অধ্যাপক সুদর্শন চাটুর্যকে দিয়ে আমার হাতে ফুলের তোড়া উপহার দেবে। মস্ত লোক এই চাটুর্যে মশাই, রবি ঠাকুরের সঙ্গে খুব দহরম মহরম ছিল। কিন্তু কোহিনূর থিয়েটারে পরের দিন যে এমন নাটকীয় কাণ্ড হবে কেউ কি জানত? বেলা 1:30 শেয়ার বাজারেই বীরেশ্বর ফোন পেলেন, সিরিয়াস ব্যাপার, এখনই চলে আসুন, চামেলিকে পাওয়া যাচ্ছে না।
একটু আগেই মার্কনি হোটেল থেকে নরহরিকে ফোন করেছিল লাঞ্চের সময় ক্যাবারে নাচবার জন্য চামেলির আসবার কথা। সাধারণত 12:30টায় হোটেলে এসে সে তৈরি হয়। হন্তদন্ত হয়ে নরহরি সাহেবকে টেলিফোনে খবরটা দিয়েই ছুটেছিল মার্কনি হোটেলে। ম্যানেজার বললেন ফ্লোর শো শেষ করে রাত 1টার সময় হোটেলের গাড়ি লোলাকে বাড়ি পৌঁছে দিয়েছে। আজ দুপুরে চামেলি দেখা না পেয়ে ম্যানেজার ভাবলেন থিয়েটারের রিহার্সালে হয়তো আটকে পড়েছে। নর্থ ক্যালকাটার রাস্তার যা অবস্থা, ট্রাফিক জ্যাম তো লেগেই আছে। হোটেল ও লোলার বাড়িতে খোঁজ খবর সেরে নরহরি যখন কোহিনূর থিয়েটারে ফিরে এলো তখন বেচারা হাঁপাচ্ছে। চামেলির বাড়িতে ঝি বলেছে ভোরবেলায় এক কালু সাহেবের সঙ্গে দিদি ট্যাক্সিতে বেরিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন কবে ফিরব কিছু ঠিক নেই। আরও সর্বনাশা খবর, হোটেলের বাজনদার পিটারকেও পাওয়া যাচ্ছে না। সর্বনাশ হয়েছে স্যার, মনে হচ্ছে দুজনে একসঙ্গে কোথাও পালিয়েছে। ব্যস্ত হচ্ছ কেন? থিয়েটারের আর্টিস্টদের ট্রেনিং আলাদা। মদ গাঁজা ভাং খেয়ে যেখানেই পড়ে থাক, সময় হলেই চৈতন্যের অ্যালার্ম ঘণ্টা বেজে উঠবে। বেলা যে পড়ে এলো, জলকে চল, ঠিক সময়ে হাজির হবে। গিরিশবাবু তো প্রায়ই ওরকম করতেন। অধর এবার নরহরিকে মৃদু বকুনি লাগালো। থিয়েটারের আর্টিস্ট নয় ওই চামেলি, স্রেফ ক্যাবারে মেয়ে। অধরকে মনে করিয়ে দিলেন বীরেশ্বর। আরও সর্বনাশ, এই নাটকে প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীর ডাবল আছে। ডাবল মাইনে দিয়ে তাদের পোষা হয়। যথাসময় এসে তারা খাতা সই করে। অভিনেতা নির্দিষ্ট সময় না এলে মেকআপ পর্যন্ত চড়ায়। তারপর অভিনেতা হাজির হলে উধাও হয়ে যায়। অভিনেতার পার্ট তাদের মুখস্থ, কোনো কারণে তিনি না এলেও শো চলবে, কেউ কিছু বুঝবে না। কিন্তু চামেলির কোনো 2 নম্বর নেওয়া হয়নি। সেফ হাজিরা খাতায় সই করবার জন্যে কোন ক্যাবারে আর্টিস্ট রোজ এই হাতিবাগানে আসবে? খরচ বাঁচাবার জন্য বীরেশ্বর নিজেও জেনে শুনে ঝুঁকি নিয়েছিলেন। বিপদে ভেঙে পড়বার মানুষ বীরেশ্বর নন। কিছু একটা ব্যবস্থা করবার জন্যে নরহরি এবং অধরকে ট্যাক্সিতে পাঠিয়ে দিলেন। নরহরি কখন ফিরবে কে জানে। ইতিমধ্যে রাগে ফুঁসছেন বীরেশ্বর। এই জন্যেই প্রতাপ জহুরি মশাই থিয়েটারে মেয়েদের সঙ্গে কাউকে মিশতে দিতেন না। পিটার ছোকরাকে সামনে পেলে তার 2 পাটি দাঁত মর মর করে তুলে ফেলবার হুকুম দিতেন বীরেশ্বর। কলকাতা শহরে মেয়ে মানুষের অভাব নেই, যার সঙ্গে খুশি তুমি যত ইচ্ছে প্রেম করো, কিন্তু কোহিনূর থিয়েটারে মেয়ের দিকে নজর দিও না বাবা। জাস্টিস কারফর্মার সেক্রেটারি ফোন করলেন মাননীয় বিচারপতি ঠিক সময়ে কোহিনূরে হাজির হবেন। সেই ছোটবেলা থেকে কোহিনূরে থিয়েটার দেখছেন তিনি। পুলুমা চৌধুরীও নিজের কাজকর্ম ফেলে সোজা ইউনিভার্সিটি থেকে চলে আসবেন। মিটিং পেলে তিনি আর কিছু চান না। বুকিং অফিসে লেডি বুকিং ক্লার্ক মিনতি দত্ত দর্শকদের দাবি মেটাতে হিমশিম খাচ্ছে। কাগজে মস্ত বিজ্ঞাপন বেরিয়ে টিকিট বিক্রির চাপ বেশ বেড়েছে। মিনতি বলছে আর সিট নেই, এক্সট্রা ফোল্ডিং চেয়ার হতে পারে, প্যাসেজের ওপর বসতে হবে, মাথার ওপর ফ্যান থাকবে না, সিট নম্বর থাকবে না। তাতেই পাবলিক রাজি। ওই যে বিজ্ঞাপনে লেখা আছে হার্ট ফেলের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। কিন্তু ক্যাবারে নর্তকীর এখনও খবর নেই। এই অবস্থায় বীরেশ্বর কী করবেন? নিজের ঘরে ঢুকে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গিরিশের ছবিতে মাথা ঠেকালেন। তারপর দরজা ভেজিয়ে 3য় দৈনন্দিন কর্মটি সারতে যাচ্ছেন, এমন সময় আচমকা ঘরে ঢুকল মধুমালতী। মধুমালতী অবাক হয়ে দেখল রাজনটি রাগমালা বেশিনে মধুমালতীর ছবিতে বীরেশ্বর একটি মধুর চুম্বন এঁকে দিচ্ছেন। থিয়েটারে এসেই বীরেশ্বর কিছু একটা গোপন কাজ করেন মধুমালতী শুনেছিল। আজ চোখের সামনে তা দেখে সে অভিভূত হলো। ধরা পড়ে গিয়ে একটুও বিব্রত হলেন না বীরেশ্বর। হেসে বললেন, এইভাবে কাজ শুরু করে আমি কখনো ব্যর্থ হইনি মধু। মধুমালতী ইচ্ছে করেই একটু আগে এসেছে। ঠাকুর ও গিরিশের ছবিতে সাজাবার জন্য নিজের হাতে নতুন বাজার থেকে সে সুগন্ধ ফুলের মালা কিনে এনেছে। নবপর্যায়ে কোহিনূর থিয়েটার প্রতিষ্ঠার এই দিনে মালতী তার সমস্ত দেহে শিহরণ অনুভব করে। এই প্রাচীন বাড়িটার উত্থান পতনে বিচিত্র ইতিহাসের সঙ্গে তার জীবনে সুখ দুঃখ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
অলিখিত এক মহানাটকের নায়িকা বলে মনে হয় নিজেকে। আজ গর্বের শেষ নেই মধুমালতীর। বীরেশ্বরকে নিজের চোখে থিয়েটারে দিন আরম্ভ করতে দেখেছে মধুমালতী। ধন্য তুমি, ধন্য তুমি রাজনটি রাগমালা। বীরেশ্বরের বিপদের কথা শুনল মধুমালতী। অতিথিরা একটু পরেই আসতে শুরু করবেন, অথচ ক্যাবারে নর্তকীর দেখা নেই। প্রতিষ্ঠা দিবসের উৎসবে যদি থিয়েটার বন্ধ রাখতে হয়, তার থেকে অশুভ কাজ আর কি হতে পারে? ক্যাবারে বাদ দিয়েও এই নাটক খাড়া করা যায়, কিন্তু তার ফল আরও খারাপ। পাড়ার ছোঁড়ারা ভাববে বিশিষ্ট অতিথিদের ভয়ে বীরেশ্বর ইচ্ছে করেই একদিনের জন্য ক্যাবারে ফাঁকি দিয়েছেন। এখন কি কর্তব্য? বীরেশ্বর মন স্থির করতে পারছেন না। বুকিং ঘরেও খবরটা আভাসে ইঙ্গিতে পৌঁছে গিয়েছে। মিনতি দত্ত চিন্তিত মুখে হারু ভাদুরীকে জিজ্ঞেস করল, যদি মেয়েটাকে না পাওয়া যায় তাহলে কি হবে হারুদা? হারু ভাদুরী বললেন, থিয়েটার মানেই তো আগুন নিয়ে খেলা, যা হবার তাই হবে। অধর চাটুর্যে শুকনো মুখে একা একা ফিরে এলো। নরহরি তখনও ফেরেনি। চামেলির সন্ধানে সে বেলঘড়িয়ার বাগান বাড়িতে গিয়েছিল। মধুমালতী বলল, এরকম বিপদে কেউ কখনো পড়েছে বলে জানি না। অধর বলল, থিয়েটার লাইনে এসব কোনো কিছুই নতুন নয়। মায়ের কাছে শুনেছিলাম ন্যাশনাল থিয়েটারে কপালকুণ্ডলা নাটকের ফার্স্ট নাইটে এর থেকেও বিপদ হয়েছিল। অভিনয়ের কিছুক্ষণ আগেই দেখা গেল নাটকের খাতাখানা পাওয়া যাচ্ছে না। বোঝো অবস্থাটা। ফার্স্ট নাইট, কারুর তেমন পার্ট মুখস্থ নেই। গিরিশবাবু তো রেগে খাপ্পা। শো বন্ধ রাখতে হয় এমন অবস্থা। এদিকে হলে লোক বোঝায়, ছাপানো প্রোগ্রামে কোন অঙ্কে কী হবে তা দর্শকরা দেখছে। শেষে ধর্মদাসবাবু গিরিশকে হাত ধরে অনুরোধ করলেন, যা হয় একটা উপায় করুন। গিরিশ তখন বললেন, কোনো ভয় নেই, তাড়াতাড়ি একখানা কপালকুণ্ডলা উপন্যাস কারো বাড়ি থেকে জোগাড় করে নিয়ে এসো। বই এলো এবং একখানা ছাপানো প্রোগ্রাম হাতে গিরিশ উইংয়ে চলে গেলেন। বললেন, তোমরা নেমে পড়ো, আমি নাটক বানিয়ে বানিয়ে প্রম্পট করে যাব। আশ্চর্য ব্যাপার, সেদিনের অভিনয় দেখে কেউ বুঝতে পারল না খাতা হারিয়ে গিয়েছে। নরহরিও এবার শুকনো মুখে ফিরে এলো। মাখনবাবু, মণ্ডাবাবু কেউ কোনো সাহায্য করতে পারেনি। বলেছেন, এই যে ওর ছুরি তোর বিয়ে হয়ে যাচ্ছে। তারপর মধুমালতী সাজঘরে চলে গিয়েছিল এবং অধরকে ডেকে পাঠিয়েছিল। বলেছিল, শেষ চেষ্টা করে দেখবেন একবার অধরদা, লিপিকার কাছে যাবেন। গ্রেট ইন্ডিয়ান হোটেলে কিছুদিন নেচেছিল, বোধহয় এখনও নাচে। মাস চারেক আগে আমার সঙ্গে আলাপ হয়েছিল। কিছুদিন আগে আমার দেওয়া পাশে থিয়েটার দেখতে এসেছিল। শো আরম্ভ হবার মাত্র 25 মিনিট আগে মধুমালতী চিঠি পেয়ে লিপিকা হন্তদন্তর হয়ে হাজির হয়েছিল কোহিনূর থিয়েটারে। তখন আর মহড়ার সময় নেই। ছাপানো প্রোগ্রামখানা দেখিয়ে দিয়েছিল মধুমালতী এবং লিপিকাকে অনুরোধ করেছিল বিপদ থেকে উদ্ধার করতে। কোনো কিছু না জেনেই লিপিকা এসেছিল মধুমালতীর সঙ্গে দেখা করতে। নাচের পোশাক আনবার জন্য নরহরি ট্যাক্সি আবার ছুটেছিল লিপিকার বাড়িতে। বেশি দূর বাড়ি নয় লিপিকার। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছেন বীরেশ্বর। মধুমালতী স্লিপ পাঠিয়ে তাকে চিন্তা করতে বারণ করেছেন এবং জানিয়েছেন বিনা রিহার্সালেই নাচবে লিপিকা। মাথা টিপে বসে আছেন বীরেশ্বর, কিছুই ভাবতে পারছেন না। পর্দা উঠুক, শো আরম্ভ হোক। যথারীতি মঙ্গলাচরণ করলেন পুলমা চৌধুরী। অধ্যাপক চাটুর্যে ও জাস্টিস কারফর্মা সময়োচিত বক্তৃতা দিলেন। অধ্যাপক চাটুর্যে জানালেন রবীন্দ্রনাথ তাকে কত ভালোবাসতেন, আর জাস্টিস কারফর্মা চাইলেন মহাত্মা গান্ধীর বাণী থিয়েটারে প্রবাহিত হোক। অথর চ্যাটুর্যি সুললিত বাংলায় নাট্যকার ও নির্দেশক বীরেশ্বর রক্ষিতের নাট্য প্রতিভা, শিল্পবোধ ও দূরদৃষ্টির প্রশংসা করলেন। প্রাক্তন এই বিপ্লবীটির যে প্রচার বিমুখ, তাও বীরেশ্বরের নির্দেশ মতো উপস্থিত দর্শকদের জানাতে ভুলল না অধর চ্যাটুর্যে। উত্তর দিতে উঠে বীরেশ্বর রক্ষিত বাংলার নাট্যজগতে নানা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনের ওপর গুরুত্ব অর্পণ করলেন।
বয়ঃসন্ধি থেকে বঙ্গ রঙ্গমঞ্চকে বয়ঃপ্রাপ্তির উর্বর মুহূর্তে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন বীরেশ্বর। তারপর হলের আলো নিভল, মঞ্চে অভিনয় শুরু হলো। জাস্টিস কারফর্মা ফিসফিস করে বীরেশ্বরকে বলবেন, অপূর্ব অপূর্ব অভিনয়ী মধুমালতীর। বিনোদিনী, তারা সুন্দরী, তিনকড়ি, এর থেকে আর কি ভালো অভিনয় করতে পারতেন? অপূর্ব অপূর্ব অভিনয় করছে এই মধুমালতী। বিশিষ্ট অতিথির পাশে বসে বিনয়াবনত বীরেশ্বর হাসলেন। তার উদ্বেগ পরের দৃশ্যের জন্যে, যেখানে ক্যাবারে নৃত্যের ব্যবস্থা আছে। সেই দৃশ্য আসতে বীরেশ্বর উঠে যাবেন ভাবছিলেন, কিন্তু হোটেলের দৃশ্যে নতুন এই নারীকে দেখে প্রচণ্ড হাততালি পড়ল। মিস চামেলি এই নবীনা নর্তকীর কাছে কোথায় লাগে? এবার বিভিন্ন রঙের আলো তীব্র বেগে ছুটে এসে নবনর্তকীর মসৃণ যুবতী দেহে ধাক্কা খেয়ে চারদিকে পিছলে পড়ল। বয়োবৃদ্ধ অধ্যাপক চাটুর্যে বলে উঠলেন, অপূর্ব অপূর্ব, অদ্ভুত! এই আর্টিস্টকে কোথা থেকে আবিষ্কার করলেন? আপনাদের 5 জনের আশীর্বাদ। কোনো ক্রমে প্রশ্নটা এড়িয়ে গেলেন বীরেশ্বর রক্ষিত। নিষ্ঠাবতী নর্তকী নৃত্যের তালে তালে আজ নটরাজের চরণ বন্দনা শুরু করেছে বীরেশ্বরের মনে হলো। শাড়ি ছেড়ে নাচের পোশাক পরবার পরে বীরেশ্বর এই মেয়েকে দেখেননি। বিশিষ্ট অতিথিদের সামলাতে তিনি সাজঘরে বাইরে চলে এসেছেন। শ্রীমতী পুলমা চৌধুরী এই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। কি পরিচয় দেবেন বীরেশ্বর? তিনি নিজেই তো কিছু জানেন না। এখানেও ভাগ্য বীরেশ্বরকে সহায়তা করল। পুলমা বললেন, বুঝেছি, থিয়েটারে ভিতরের খবর হাতছাড়া করতে চান না। আপনাদের তো অনেক রকম গোপন ব্যাপার থাকে, না হলে পাবলিক থিয়েটার চালানো যায় না। বীরেশ্বর শুধু হেঁ হেঁ করেছিলেন। নৃত্যমুগ্ধ জাস্টিস কারফর্মা বললেন, মিস্টার রক্ষিত, এই নর্তকীর চরিত্রে আপনি লালসা ছাড়াও আরও কিছু দিতে চেয়েছেন মনে হচ্ছে। গান্ধীজি বলেছেন, God's grace never descends upon a man who is a slave to lust. বীরেশ্বর চান্স নিলেন। কোটেশনটি তিনি খোকনের কলেজের খাতায় দেখেছিলেন। বিশিষ্ট অতিথিদের বিদায় দিয়ে বীরেশ্বর ছুটে আসছিলেন গ্রিন রুমের দিকে। নেদো মল্লিক বুকিং অফিসের কাছে তাকে পাকড়াও করলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, একেবারে কামাল করে দিলে ব্রাদার, নতুন এই মেয়েকে কোত্থেকে নিয়ে এলে? গেস্ট আর্টিস্ট, এই বলে নিজেকে আলিঙ্গন মুক্ত করে বীরেশ্বর ছুটলেন গ্রিন রুমের দিকে। কিন্তু ততক্ষণে লিপিকা বিদায় নিয়েছে। অধর বলল, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম স্যার, কিন্তু লিপিকা দেবী শুনলেন না, বললেন তাড়াতাড়ি আছে। পেমেন্ট? বীরেশ্বর জিজ্ঞেস করলেন। সে মালতীদি যা ব্যবস্থা করে দেবেন তাই নেবেন, ভাউচার পাঠিয়ে দিলে সই করে দেবেন বলেছেন। নরহরি ফোড়ন দিল। বীরেশ্বর একটু অবাক হলেন। এই প্রথম কোনো আর্টিস্ট প্রথম দিনের কাজের পরে সাহেবের সঙ্গে দেখা না করেই কোহিনূর থিয়েটার থেকে চলে গিয়েছে। বাইরের অতিথিদের তদারক করতে গিয়ে বীরেশ্বর মেয়েটার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেননি। শুধু তাকে দর্শকের আসন থেকে রঙ্গমঞ্চের আলো আঁধারিতে দেখেছেন। গভীর ঘুমে অচেতন মধুমালতীর দেহ নড়ে উঠল, হাতের চুড়িগুলো নৃত্য ছন্দে বেজে উঠল। বেটিয়ে মোটা পাশ বালিশটা জড়িয়ে বিনিদ্র বীরেশ্বরও এবার পাশ ফিরলেন। এক এক সময় বীরেশ্বরের মনে হচ্ছে, নাট্যলোকে রঙ্গিনীদের গ্রিন রুমে না দেখে মঞ্চে দেখাই ভালো। এরা দুজন এক নয়। এই তো তার পাশে যে শুয়ে আছে এবং কোহিনূর মঞ্চে কয়েক বছর আগে যে রাজনটি রাগমালাকে বীরেশ্বর দেখেছিলেন, তারা কি এক? বীরেশ্বর সেদিন সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের স্পেশাল খাবারের প্যাকেট দেবার হুকুম করেছিলেন। গ্রিন রুমের বেয়ারা সঙ্গে সঙ্গে ছুটেছিল মিষ্টির দোকানে প্যাকেট আনতে। রাত তখন 11টা। বীরেশ্বর বসে বসে অফিসে কাজ করছেন। নরহরি খবর দিল, একটা প্যাকেট বেশি হয়ে গিয়েছে স্যার, লিপিকা দেবীর খাবারটা। বীরেশ্বরের একবার লোভ হলো প্যাকেটটা এই রাত্রেই পৌঁছে দিয়ে আসেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন,
তোমরা খেয়ে নাও। ঘুমটা পাতলা হয়ে গিয়েছিল মধুমালতীর। কাচের শার্সি ভেদ করে ভোরের আলো গুপ্তগৃহের মধ্যে এসে পড়েছে। মধুমালতীর নিস্তব্ধ নিস্তরঙ্গ দেহ এবার প্রাণবন্ত হয়ে উঠল। ধর্মর করে উঠে বসল সে। একটু আগেই যেন লিপিকা কথাটা তার কানে এসেছে। বীরেশ্বর কি ঘুমের ঘোরে লিপিকার নাম করলেন, না মধুমালতী নিজেই লিপিকাকে স্বপ্নে দেখতে পেল? লিপিকার সমস্ত দেহখানা মধুমালতী এই মুহূর্তে মানুষ চোখে দেখতে পাচ্ছে। মধুমালতী দীর্ঘাঙ্গিনী, সে তুলনায় লিপিকা দৈর্ঘ্যে ছোট। কালো চুলের গুচ্ছ মধুমালতীর মতো লিপিকার প্রশস্ত কপালেও দৌরাত্ম্য করে। লিপিকার রং কিন্তু মধুমালতীর মতো হলুদ নয়, লিপিকা বরং শ্যাম বরণী। লিপিকার চোখ দুটো অবশ্য টানা টানা। ওর ভ্রুতে অত গভীর কালো চুল কেমন করে হলো? ঠিক যেন বর্ষার নবদুর্বা দল। ভ্রু দুটি নাকের উপরে সে জুড়ে গিয়েছে। বক্ষ সৌন্দর্যে লিপিকা সৌভাগ্যবতী, কিন্তু ওই ব্যাপারে মধুমালতী কম ঐশ্বর্যশালিনী নয়। সে প্রথম দিনের কথা মনে পড়ছে মধুমালতীর। সে ব্যক্তিগত চিঠি না পাঠালে লিপিকা আজ কোথায় থাকতো? কিন্তু সে রাত্রে অভিনয়ের শেষে বীরেশ্বর গ্রিন রুমে ফিরে এসে প্রথম লিপিকার কথাই তুললেন। বিশিষ্ট অতিথিরা নাকি তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মধুমালতী আশা করেছিল বীরেশ্বর একবার তার বিশ্রাম ঘরে আসবেন, একান্তে বলবেন, আজ তোমার জন্যই এই বিপদ থেকে উদ্ধার পাওয়া গেল। বীরেশ্বর যখন সকলের জন্য স্পেশাল খাবারের প্যাকেট পাঠালেন, তখন একবার মধুমালতীর ইচ্ছে হয়েছিল জিজ্ঞেস করেন, এটা কি লিপিকার সম্মানে? কিন্তু তারপর তো অনেক সময় কেটে গিয়েছে, এখন ওসব পুরনো কথা ভেবে কী লাভ? প্রবল প্রতাপান্বিত বীরেশ্বর এখনই ঘুম থেকে উঠবেন। তার আগে স্নান সেরে ফেলতে চায় মধুমালতী। এই ভোরবেলাটা খুব খারাপ লাগে মধুমালতীর। ঘুম থেকে উঠে নিজের বিছানায় বীরেশ্বরের রোমশ দেহ দেখলেই মধুমালতীর মনটা গ্লানি ও ক্লান্তিতে ভরে ওঠে। মনে পড়ে যায় লোকটার ঘর আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এবং তারা এই মুহূর্তে নিশ্চয়ই মধুমালতীর ঘাড়ে সমস্ত দোষের বোঝা চাপিয়ে তাকে শাপ দিচ্ছে। নিজের সম্বন্ধেও মধুমালতীর মনে ধিক্কার আসে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ের মতো তার তো এমন একজন থাকতে পারত যে তাকে সর্বস্ব দিয়েছে, যার অন্য কোথাও ভালোবাসার দেনা পাওনা নেই। অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য এসবে একটুও লোভ নেই মধুমালতীর। খ্যাতিও পেয়েছে সে যথেষ্ট। শুধু সে ভিখারিণী হয়ে আছে হৃদয়ে। কিন্তু বড় দেরি করে ফেলেছে মধুমালতী, এখন ওসব ভাবার সময় নয়। মধুমালতী অযথা সময় নষ্ট না করে বুকের আঁচলটা সামলে বাথরুমে ঢুকল এবং দাঁত মাজা শেষ করেই শাওয়ারের তলায় এসে দাঁড়ালো। এই শাওয়ারের তলায় দাঁড়ালেই বর্ষার কথা মনে পড়ে যায় মধুমালতীর। শ্রাবণের আকাশে তিল ঠাঁই নেই। বিশ্বভুবন ডুবিয়ে দেবার জন্যে এবার যেন বর্ষা নামল। শাওয়ারের তীক্ষ্ণ বৃষ্টিধারায় মধুমালতীর চোখ বন্ধ করে। মধুমালতীর কণ্ঠে তখন তার প্রিয় সেই গানটা আপনা থেকেই গুনগুন করে ওঠে। শ্রাবণেরও গগনেরও গায়ে বিদ্যুৎ চমকিয়া যায়। কি শীত, কি বসন্ত, কি গ্রীষ্মে, এই গানটাই ঘুরে ফিরে মধুমালতীর কণ্ঠে ফিরে আসে, তাকে বিষণ্ণ করে তোলে। আজও সেই গান দিয়ে মধুমালতী নিজেকে ভোলাতে যায়। কিন্তু শয়ন মন্দির জবরদখল করে আছে যে লোকটা এখনো ঘুমিয়ে রয়েছে, তাকে ভোলা কি সহজ? এবং সেই সঙ্গে লিপিকার কথা ছুঁচের মতো মধুমালতীর দেহে বিঁধছে। নাটকের নায়িকার মতোই কোহিনূরের রঙ্গমঞ্চে লিপিকা সেদিন আবির্ভূত হয়েছিল। নাচ সেরে দ্রুত বিদায় নিয়ে সে নাট্য মুহূর্তকে আরও নাটকীয় করে তুলেছিল, কারণ সকলের মুখেই তখন প্রশংসার বন্যা। বিনা রিহার্সালে একজন এইভাবে মঞ্চে এসে মনোহরণ করে গেল, অথচ দর্শকদের কেউ ধরতে পারল না।
বীরেশ্বর পরের দিন অধরের মাধ্যমে ক্যাশ টাকা ও ভাউচার পাঠিয়েছিলেন, যা লিপিকা প্রাপ্য তার থেকে 100 টাকা বেশি পাঠিয়েছিলেন বীরেশ্বর, এবং সেই সঙ্গে অনুরোধ করেছিলেন একবার সাক্ষাতের। মিসি ইতিমধ্যে ফিরে এলো, বীরেশ্বর তাকে আর রাখবেন না। রঙ্গমঞ্চে অনভিজ্ঞ লিপিকা শেষ পর্যন্ত যোগ দিয়েছিল নর্তকীর ভূমিকায়। কামনা বাসনা নাটকে এরপর ভিড় আরও বেড়েছে, সন্দেহ নেই। বক্স অফিসের দেবতা বীরেশ্বরের ওপর সদয় হয়েই যেন মিস সিকে কোহিনূর মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেলেন। বীরেশ্বর সুযোগ বুঝে লিপিকার বিজ্ঞাপন একটু বাড়ালেন, কিন্তু নিজের সম্বন্ধে তখনও মধুমালতীর একটুও চিন্তা দেখা দেয়নি। বরং মধুমালতী নিজেই লিপিকাকে বলেছে, নাচের শেষে আমার সঙ্গে ডায়ালগ একটু বাড়িয়ে নাও। লিপিকা তখন নাচতে রাজি হলেও মঞ্চে কথাবার্তায় ভয় পেত, সংলাপে সে একেবারে যেতে চাইত না। মধুমালতী নিজেই তখন একদিন বকুনি দিয়েছিল, 1000 লোকের সামনে 15.5 আনা জামা খুলে ফেলে বুক দেখাতে আপত্তি নেই, আর যত লজ্জা মুখ খুলতে। লিপিকা তখন একটু একটু সংলাপ শুরু করেছে। মূল নাটকের বাইরের এই সব ডায়ালগ অধরে নিজেই লিখে দিয়েছে। বীরেশ্বর প্রথমে এই ডায়ালগ শুনে অবাক হয়ে গিয়েছিলেন। মধুমালতী এবং অধর দুজনকে স্লিপ পাঠিয়েছিলেন। অধরকে রক্ষা করবার জন্য মধুমালতী বলেছিল, অধরবাবুর কোনো দোষ নেই, লিপিকাকে একটু সড়গড় করবার জন্যেই আমি ওকে স্পেশাল সংলাপ তৈরি করতে বলেছিলাম। শাওয়ারের তলায় মাথা পেতে দিয়ে মধুমালতীর মনে পড়ল বীরেশ্বর বলেছিলেন, তোমাদের খেয়াল খুশি মতো যখন তখন নাটক পাল্টাবে নাকি? অধরদা তখন ভালো কথা বলেছিলেন, সিনেমার সঙ্গে থিয়েটারের ওই তো তফাৎ স্যার। থিয়েটার মানেই প্রতিদিন একটু আলাদা। অভিনেতাদের মুড ভালো না মন্দ, হাউসফুল না ফাঁকা, দর্শকদের মেজাজ ঠান্ডা না গরম, দেশের অবস্থা ঝকঝকে না মেঘলা, শীত না গ্রীষ্ম, দিন না রাত, সেই অনুযায়ী অভিনয়ের রং বদলে যায় অভিনেতার। আর নাটকের খাতাও সকলের অজান্তে চেঞ্জ হয়। প্রথম নাইটে যে ডায়ালগ থাকে স্যার, তা পাল্টাতে পাল্টাতে ফাইনাল হয় একেবারে শেষ রজনীতে। থিয়েটারে ফাইনাল ডায়ালগ বলে কিছুই নেই, সব সময়ে সেমিফাইনাল। প্লাস্টিক কাপের শাসন না মেনে বেরিয়ে আসে কয়েকটা চুল মুখের উপর দৌরাত্ম্য করছিল। ভিজে চুলগুলো সরিয়ে ফেলল মধুমালতী। অধরের এই কথার সুযোগ নিয়েই বীরেশ্বর 200 নাইটের পরে লিপিকার দ্বিতীয় নাচ জুড়ে দিলেন। অধরের একটুও মত ছিল না। শুকনো মুখে সে এসে মধুমালতীকে বলেছিল, আমি এর প্রতিবাদ করেছিলাম মধু, একই নাটকে দুবার ক্যাবারে নাচ। তা কর্তা বললেন, কেন নায়ক নায়িকেরা কি এক রেস্তোরাঁয় 2বার খেতে যেতে পারে না? কোথায় লেখা আছে তারা 2টো নাচে দেখাতে পারেন না? পরের সপ্তাহে বীরেশ্বর একদিন অধরকে ডেকে পাঠিয়েছিলেন। বুকিং অফিসের সামনে লম্বা লাইন দেখিয়ে বলেছিলেন, নাচ কেন ডবল করলুম এবার, বুঝতে পারছো তো অধর? কারণটা অধর তখনও বুঝতে রাজি হয়নি। নাটকীয়তা ও অভিনয় ছাড়া অন্য কিছুর আকর্ষণে বাঙালিরা থিয়েটার দেখতে আসে, এ কথা অধর বিশ্বাস করে না। সাজঘরে মধুমালতী একদিন জিজ্ঞেস করেছিল, এত কি ভাবছ অধরদা? অধরদা সমস্ত ব্যাপারটা সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করেছিল, কিন্তু মধুমালতীর মনে তখনও অগাধ আত্মবিশ্বাস। কোহিনূর থিয়েটার ও মধুমালতীকে তখনও সে ভিন্ন করে ভাবতে শুরু করেনি। তখনও রসিকজনের ঘন ঘন হাততালি অভিনেত্রী মধুমালতীকে যশের তুঙ্গ শিখরে তুলে রেখেছে। অধর বলেছিল, আর্টের একটা বড় কথা হলো পরিমিতি বোধ, বুঝলি মধু? মশলা দিলে রান্নার স্বাদ বাড়ে, কিন্তু তাই বলে শুধু মশলা বাটা তো মানুষকে পরিবেশন করা যায় না। অধরের সাবধানবাণীতে মধুমালতী তখনও কান দেয়নি। ক্যাবারে নাচ সম্বন্ধে তার একটুও দুশ্চিন্তা নেই। মাসের পর মাস ধরে চলেছিল কামনা বাসনা নাটক। প্রতি শোতে কোথা থেকে এত এত মানুষ এসে হাজির হয়
তা মধুমালতী ভেবে বুঝতেই পারে না। মাঝে মাঝে বিনোদ মাসির কথা মনে পড়ে যায়। লক্ষ লক্ষ মানুষের সামনে অভিনয় প্রতিভা খুলে ধরবার এই আশ্চর্য সুযোগ সেকালের অভিনেত্রীরা পাননি। কামনা বাসনার অভূতপূর্ব সাফল্যে সমৃদ্ধ বীরেশ্বর একদিন আবার অদরের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। আবার নাটক লিখতে হবে, কিন্তু তার আগেই নতুন নাটকে অভিনয়ের জন্য লিপিকার সঙ্গে গোপন কন্ট্রাক্ট হয়ে গিয়েছে। বীরেশ্বর সোজাসুজি অধরকে বলে দিয়েছিলেন, লিপিকাকে ভেবেই নাটক লিখতে তৈরি করতে হবে। অধর মৃত প্রতিবাদ করতে গিয়েছিল, তখন বকুনি লাগিয়েছিলেন বীরেশ্বর। গিরিশ ঘোষের থেকে বড় লেখক তো তুমি হওনি অধর। তিনি তো তার দলের প্লেয়ারদের অভিনয় ক্ষমতা এবং দুর্বলতা বুঝেই নাটক লিখতেন। লিপিকাকে আমি বড় রোল দিতে চাই। মধুমালতী? অধরের মুখের দিকে তাকিয়েই বীরেশ্বর বুঝতে পেরেছিলেন মধুমালতীর রোল সম্বন্ধে অধর জানতে চাইছে। বীরেশ্বর হুকুম করেছিলেন, তাকেও বড় রোল দেবে। একই নাটকে দুটো প্রধান নারী চরিত্র থাকতে পারে না। একজনকে তুমি করো দেহ প্রধান, কাজকর্মের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেহের দাহ, যৌবনের জ্বালা। আর মালতীর চরিত্রকে করো ঠিক উল্টো, নরম নরম মেয়ে, যৌবনের অপরাহ্নে হৃদয় নিয়ে সে ব্যস্ত। শেষ পর্যন্ত কার জয় দেখাবো? মালিকের মর্জি কি তা জানতে চেয়েছিল অধর চাটুর্যে। বীরেশ্বর বলেছিলেন, অ্যাকচুয়াল লাইফে দেহেরই জয় হয়। স্ত্রীলোকের দেহ সুন্দর হলে সে কখনো হারে না, কিন্তু থিয়েটারের জগতে তুমি হৃদয়েরই জয় দেখাও। গৃহস্থ ঘরের অনেক মেয়ে মানুষ নাটক দেখতে আসে, ওরা বড় সেন্টিমেন্টাল। 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 50 মিনিট ধরে কামনা বাসনা এবং দেহ নিয়ে যত খুশি ধানাই পানাই করো, আপত্তি নেই, কিন্তু শেষ 10 মিনিটে সমাজের যা কিছু ভালো তার জয় দেখাতে হবে। না হলে মা লক্ষ্মীরা আবার চটে উঠবেন, স্বামীদের থিয়েটারে আসতে দেবেন না। অন্য কারোর মুখে বীরেশ্বরের বক্তব্যের এই রিপোর্ট শুনলে মধুমালতী বিশ্বাস করত না, কিন্তু অধরদায় মিথ্যে কথা বলেন না। নতুন সেই নাটকের নাম কালের কালিমা। কয়েক মাসের মধ্যেই বিজ্ঞাপনের চাপে নাটক বেশ জমে উঠেছে। ধাপে ধাপে এবার লিপিকা এগিয়ে গিয়েছে। নাটকের এমনই গতি যে লিপিকা স্টেজে এসে দাঁড়ালেই ক্ল্যাপ পায়। নাটকে মধুমালতীর চরিত্র অন্যরকম। সুঠাম নিতম্ব ও ছন্দায়িত জঙ্ঘা দেখিয়ে লিপিকার মতো দর্শকদের হৃদয় জয় করবার সুযোগ নেই। তবু এই নাটকের প্রধান স্ত্রী চরিত্র মধুমালতী। মন প্রাণ ঢেলে অভিনয় করে যাচ্ছে মধুমালতী। রসিকজনের অভিনন্দন প্রায় মিলছে। মাঝে মাঝে তবু মনে সন্দেহ জাগে। মধুমালতী নিজেকেই প্রশ্ন করে, এই নাটকের হিরোইন কে, মধুমালতী না লিপিকা? শত শত রজনী আবার হাউসফুল বোর্ড ঝুলেছে। দিন 2 আগে হঠাৎ একটা চাপা গুঞ্জন উঠেছে, আবার নাটক বদল হতে পারে। অধরকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। অনেকগুলো নাবালকের দায়িত্ব রয়েছে তার উপর। ভিতরের খবর জানা থাকলেও সে মুখ খুলতে সাহস পাবে না। তাছাড়া এমনও হতে পারে এবার অধরকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে নাটক লেখাচ্ছেন বীরেশ্বর। নতুন নাটক নামাবার ব্যাপারে বীরেশ্বরের মনোভাব আন্দাজ করা অসাধ্য ব্যাপার। বক্স অফিসে প্রচণ্ড ভিড় আছে, রোজ হাউসফুল হচ্ছে বলেই যে আচমকা কোনো নতুন নাটক নামবে না এমন কথা কেউ বলতে পারে না। সূর্য যখন ডুবো ডুবো তখন নতুন কিছু ভাবার চেয়ে সময় থাকতে নতুন কিছু নামানোই ভালো, তাতে দর্শকদের মনেও ধাক্কা দেওয়া যায়। এসব কথা মধুমালতী নিজের কানে বীরেশ্বরের কাছে শুনেছে। কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে বিছানায় শুয়ে শুয়ে বীরেশ্বর আগে মধুমালতীর মন জয় করবার জন্য এসব বিষয়ে কত কথা বলতেন। ইদানিং বীরেশ্বর এসব আলোচনা কমিয়ে দিয়েছেন। এখন মাঝে মাঝে বীরেশ্বর যেসব কথা বলেন মধুমালতীর অনেক সময়ই তার বিশ্বাস হয় না। নতুন নাটকের গুজবটা কতখানি সত্য তা জানবার জন্যই মধুমালতী গতকাল থিয়েটারে গিয়েছিল। ইচ্ছে ছিল বীরেশ্বরের ঘরে বসেই দুটো খবর নেবে সে, পরবর্তী নাটকের নায়িকাকে। আর বীরেশ্বর এখনও থিয়েটারের কাজ শুরু করবার আগে
পরমহংস ও গিরিশের সঙ্গে মধুমালতীকেও স্মরণ করেন কিনা। দ্বিতীয় প্রশ্নের জবাব মধুমালতী অফিসের বেয়ারার কাছে পেয়ে গিয়েছে। সাহেব আজও অফিসে এসে দরজা বন্ধ করতে বলেছিলেন। ড্রয়ার থেকে একটা ছবি বের করে ওই সময় সাহেব কি করেন অর্জুন ফিস ফিস করে মধুমালতীকে বলেছে। মধুমালতী চলে যাওয়ার পরে অর্জুন কি করেছে জানলে মধুমালতী আরও খুশি হতো। মধুমালতীর দিকে তাকিয়ে 2 হাত তুলে ঠাকুরের মতো নমস্কার করেছে সে। ছেলে অভিমন্যু নতুন চাকরিতে ঢুকেছে, তাকে বলেছে, হাঁ করে দেখছিস কি, গড় কর গড় কর, সাক্ষাৎ জগদম্বা, ওর জন্যেই তো থিয়েটার বাঁচছিল, এই পাড়া আবার রমরমা হলো, উনি দয়া না করলে কবে তোর বাপের চাকরি চলে যেত, তোরা সবাই না খেয়ে মরতিস। শাওয়ারের ধারা কমিয়ে দিল মধুমালতী। নরম টার্কিশ টাওয়েলে দেহটা মুছে সে এবার মাথার প্লাস্টিক ক্যাপটা খুলে বেরিয়ে এলো। গত রাত্রে শোবার আগে প্রথম প্রশ্নটা বীরেশ্বরকে করার ইচ্ছে হয়েছিল। মা বলেছিলেন, পুরুষ মানুষের কাছে প্রতিশ্রুতি আদায় করবার ওইটাই প্রশস্ত সময়। কিন্তু মধুমালতী নিজেকে ছোট করেনি, শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে। বিনোদবাসীর অভিমানিনী আত্মা মাঝে মাঝে তার উপর ভর করে, মনের মধ্যে কে যেন বিদ্রোহ করে বসে, বলে বলে তুমি না শিল্পী, তুমি না অভিনেত্রী, সামান্য একজন ব্যবসাদার মালিকের কাছে নিজেকে তুমি ছোট করবে কেন? এছাড়া বীরেশ্বরের দৃষ্টিতে এমন এক বশীকরণ মায়া আছে যে মধুমালতী অসহায় বোধ করে। সম্রাট বীরেশ্বরকে অগ্রাহ্য করবার মতো সাহস হারিয়ে যায়। এই অবস্থায় বীরেশ্বরকে বিশ্বাস করতে মন চায়। বীরেশ্বরও সুযোগ বুঝে বলেন, তোমার জন্যই থিয়েটারে এসেছি মধু, তোমার জন্যই তো এসেছি। কোহিনূরের নাম পাল্টানোর প্রস্তাবটাও কিন্তু আমি ভুলিনি, বুঝলে মধু। এবার ভাবছি কোহিনূরের নামটা কি পাল্টাবো।